আমি তোমাকে ৭৫,০০০ টাকা দেব যদি তুমি ইংরেজিতে আমাকে পরিষেবা দাও। মুম্বাইয়ের এক বিলাসবহুল রেস্তোরাঁর মাঝখানে সেই ধনী ব্যবসায়ীর অবজ্ঞা ভরা হাসি প্রতিধ্বনিত হয়ে উঠল, যার ফলে সেখানে উপস্থিত প্রতিটি মানুষের নজর সেই তরুণী ওয়েট্রেস বা পরিচারিকার দিকে ঘুরে গেল। অনন্যা নিজের হাতে ধরা মদের ট্রেটি জোরে আঁকড়ে ধরল। তার মন ক্রোধে ভরে উঠেছিল, কিন্তু তার চোখে তখনও এক অদ্ভুত প্রশান্তি ছিল। সেই ঘরে উপস্থিত কোনো ব্যক্তিরই এই বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না যে যে মহিলাকে তারা বিদ্রূপ করতে যাচ্ছিল সে একসময় পাঁচটি ভাষার বিশেষজ্ঞ এবং একজন ডক্টরেট স্কলার বা বিদুষী ছিল, আর আজ রাতে সে তাদের সবাইকে চুপ করিয়ে দিতে চলেছিল। রেস্তোরাঁ দি এম্পায়ারের সোনালি আলোর নিচে, যেখানে প্রতিটি ক্রিস্টাল গ্লাসের দাম একজন সাধারণ মানুষের সারা মাসের বেতনের সমান, সেখানে একটি কণ্ঠস্বর অত্যন্ত কর্কশ এবং চ্যালেঞ্জিংভাবে প্রতিধ্বনিত হল। আমি তোমাকে ৭৫,০০০ টাকা দেব যদি তুমি ইংরেজিতে আমার অর্ডার নাও। সেই শব্দগুলো সেই বিশাল প্রাসাদের মতো জায়গার কাঠের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো, যার ফলে সেখানকার মার্জিত পরিবেশ হঠাৎ গুমোট হয়ে গেল। সেই মুহূর্তে প্রত্যেকের চোখ টেবিল নম্বর ৬-এর পাশে দাঁড়িয়ে থাকা সেই তরুণী ওয়েট্রেসের ওপর আটকে ছিল, যেখানে একটি বিশাল রিয়েল এস্টেট গ্রুপের চেয়ারম্যান বিক্রম মালহোত্রা বসেছিলেন। বিক্রম নিজের অহংকার এবং নিজের চেয়ে নিচু স্তরের মানুষকে ছোট করার অভ্যাসের জন্য কুখ্যাত ছিলেন। অনন্যা থমকে গেল। তার হাতে থাকার উপর ট্রেটি সামান্য কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল যাতে মদের গ্লাসগুলো পড়ে না যায়। বিক্রমের কথাগুলোর চেয়েও বেশি যে ভঙ্গিতে তিনি কথাগুলো বলেছিলেন, তাতে তার পুরো শরীর অপমানে শক্ত হয়ে গিয়েছিল। তার গলায় ইচ্ছে করে মিশিয়ে দেওয়া অবজ্ঞা ছিল, যেন তিনি দেখতে চাইছিলেন যে সে কতটা নিচু হতে পারে। সেই টেবিল থেকে অট্ট হাসির আওয়াজ এলো। স্যুট পরা ৩ জন বিদেশি অংশীদার একে অপরের দিকে তাকাচ্ছিলেন। তারা জোর করে হাসার চেষ্টা করলেও স্পষ্টতই অস্বস্তিতে ছিলেন। তারা পুরো হিন্দি বুঝতে পারছিলেন না, কিন্তু বিক্রমের কথা বলার ধরন থেকে এটা বোঝার জন্য যথেষ্ট ছিল যে এটি কোনো নিরীহ রসিকতা নয়। বিক্রম চেয়ারে হেলান দিয়ে বসলেন। পায়ের ওপর পা তুলে এবং হাতের মদের গ্লাস ঘোরাতে ঘোরাতে তিনি অত্যন্ত আত্মতৃপ্তির সাথে তাকিয়েছিলেন। তিনি এতটাই জোরে কথা বলছিলেন যেন পুরো রেস্তোরাঁ শুনতে পায়। তার নিজের ক্ষমতা দেখানোর জন্য যেন একটি মঞ্চের প্রয়োজন ছিল। কি হলো ওয়েট্রেস, রাজি আছো? ৭৫,০০০ টাকা তোমার সারা মাসের বেতনের সমান। জানি না তুমি ইংরেজির কয়েকটা শব্দ জানো কিনা যে এখানে কাজ করতে চলে এসেছ। তার হাসি কোনো ধারালো চাকুর মতো বিচ্ছিল, এবং বাকি অতিথিরা নিজেদের মধ্যে কানাঘুষো করতে শুরু করল। রেস্তোরাঁর ম্যানেজার অর্জুন বারের কাছে দাঁড়িয়েছিলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি ভালো করেই জানতেন বিক্রম মালহোত্রা কে। এই ভিআইপি অতিথি ছিলেন তাদের আয়ের এক বড় উৎস, যিনি কোনো কিছু পছন্দ না হলে সরাসরি মালিককে ফোন করার জন্য পরিচিত ছিলেন। একটি সামান্য ভুল প্রতিক্রিয়া পুরো রেস্তোরাঁর জন্য বিপদ ডেকে আনতে পারত। কিন্তু অর্জুন এটাও জানতেন যে অনন্যা কেমন মানুষ। সে কখনো কোনো সমস্যা তৈরি করেনি, সবসময় বিনয়ী এবং শিষ্ট থাকত। তিনি হস্তক্ষেপ করার জন্য এগোতে যাচ্ছিলেন, কিন্তু অনন্যার চোখে অসাধারণ প্রশান্তি দেখে থেমে গেলেন। অনন্যা একটি দীর্ঘশ্বাস নিল। সে মেজের ওপর রাখা সেই নোটগুলো দেখল, যা আলোতে চকচক করছিল। ৭৫,০০০ টাকা! এই টাকায় তার সৎ মায়ের ওষুধের খরচ চলে যেত এবং তার ২ ছোট ভাইবোনের কয়েক মাসের স্কুলের বেতন মেটানো যেত। কিন্তু এর দাম ছিল নিজের অপমান, ডজন ডজন মানুষের সামনে হাসির পাত্র হওয়া। সে নিজের মুঠি শক্ত করল, নখগুলো তালুর ভেতরে গেঁথে নিল যাতে হাত না কাঁপে। ৬ মাস আগে সে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা ছিল, যেখানে সে শয়ে শয়ে ছাত্রছাত্রীর সামনে ভাষাবিজ্ঞানের উপর বক্তৃতা দিত। আজ সে একটি কালো শার্ট আর সাদা অ্যাপ্রন পরে এমন এক ব্যক্তির সামনে দাঁড়িয়েছিল যে তাকে উপহাস করছিল এবং তাকে সেই ভাষায় কথা বলার চ্যালেঞ্জ দিচ্ছিল যা সে প্রায় ১ দশক ধরে পড়িয়েছিল। বিড়ম্বনা দেখুন। ভাগ্য তাকে বক্তৃতার মঞ্চ থেকে তুলে এখানে পরিচালকা বানিয়ে দিয়েছিল, যাতে সে পৃথিবীর অহংকারের মুখোমুখি হতে পারে। কি হলো, সাহস নেই নাকি ভয় লাগছে যে থ্যাংক ইউ ছাড়া আর কিছু বলতে পারবে না? বিক্রম কথা বলা চালিয়ে যাচ্ছিলেন, পরিস্থিতি আরও খারাপ করার চেষ্টা করছিলেন। তার গলায় মদের নেশা কম আর ক্ষমতার নেশা বেশি ছিল, যা তাকে বিশ্বাস করিয়েছিল যে তিনি বিনা প্রতিবাদে যা খুশি করতে পারেন। পাশের টেবিলের কিছু অতিথি মাথা নিচু করে নিলেন। তারা এই নিষ্ঠুরতা দেখছিলেন, কিন্তু কেউ প্রতিবাদ করলেন না। এমন জায়গায় ধনীদের সবসময় সঠিক মনে করা হয়, আর যারা সেবা করে তাদের শুধু চুপ থাকা উচিত। কিন্তু অনন্যা চুপ থাকল না। সে পাশের টেবিলে ট্রেটি রাখল, মাথা উঁচু করল
এবং নিচু কিন্তু স্পষ্ট গলায় বলল, আমার এই চ্যালেঞ্জ গ্রহণীয়। পুরো রেস্তোরাঁতে যেন শ্মশানের নীরবতা নেমে এলো। কিছু মানুষ অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। বিক্রমের ভ্রু কুঁচকে গেল। তিনি এক মুহূর্তের জন্য থমকে গেলেন, কারণ তিনি আশা করেননি যে সে চ্যালেঞ্জ গ্রহণ করবে। তারপর তিনি কর্কশভাবে হেসে উঠলেন, সত্যিই ভালো। আমি সাহসী মানুষ পছন্দ করি, কিন্তু চলো এটাকে আরও একটু মজার করি। যদি তুমি অনর্গল বলতে পারো তবে আমি তোমাকে 1.5 লক্ষ টাকা দেব, কিন্তু যদি তুমি একটাও ভুল করো তবে তোমাকে সবার সামনে এই মুহূর্তেই হাঁটু গেড়ে বসে আমার কাছে ক্ষমা চাইতে হবে। সেই দামি ডাইনিং রুমে কানাঘুষোর একটি ঢেউ বয়ে গেল। অর্জুন নিজের মুঠি শক্ত করলেন। তার মুখ থেকে প্রতিবাদের ভাষা বের হতে যাচ্ছিল, কিন্তু অনন্যার দৃষ্টি তাকে থামিয়ে দিল। না ছিল রাগ, না ছিল ভয়, কেবল একটি অদ্ভুত শান্তি ছিল, যেন সে মনে মনে কিছু স্থির করে নিয়েছে। ঠিক আছে, আমি রাজি। সেরই মুহূর্তে 2 জোড়া চোখ একে অপরের মুখোমুখি হল। একদিকে ছিল অহংকার আর অন্যদিকে মর্যাদা। নেই লড়াই এখন আর টাকার ছিল না, এটি ছিল ক্ষমতা এবং আত্মসম্মানের লড়াই। বিক্রম বিশ্বাস করতেন যে টাকা দিয়ে অধীনতা কেনা যায়, আর অনন্যা জানত যে কিছু জিনিস এমন হয় যা টাকা কোনোদিন স্পর্শও করতে পারে না। চারপাশের পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল। রেস্তোরাঁর হালকা মিউজিক যেন ব্যাকগ্রাউন্ডে হারিয়ে গেল। সেই তরুণীর হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। 3 জন আমেরিকান অংশীদার দেখছিলেন এবং তারাও অঙ্গভঙ্গিতে গল্পের বিষয়বস্তু বুঝে গিয়েছিলেন। তাদের মধ্যে একজন নিচু স্বরে নিজের সঙ্গীকে বললেন, এই মেয়েটিকে তেমন মনে হচ্ছে না যেমনটা মিস্টার বিক্রম ভাবছেন। বিক্রম কুটিল হাসি হেসে বললেন, তাহলে ওয়েট্রেস, স্টেজ তোমার, আমাদের দেখাও তোমার ইংরেজি কতটা ভালো। অনন্যা নিজের ট্রেটি তুলে নিল, সেটাকে সাইড টেবিলে আলতো করে রাখল। তার হাত এখন আর কাঁপছিল না। সে একটি দীর্ঘশ্বাস নিল। সেই মুহূর্তে সব স্মৃতি তাজা হয়ে উঠল। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো, আন্তর্জাতিক সম্মেলনে দোভাষী হিসাবে কাজ করা, জাপানি এবং আমেরিকান বিনিয়োগকারীদের জন্য কেবিনে বসে অনুবাদ করা। সেই সব বছর যা দারিদ্র্যের ধুলোয় চাপা পড়ে গিয়েছিল, আজ তার ধড়কনে আবার জীবিত হয়ে উঠল। সে একটি ছোট্ট হাসি দিল, কাউকে চ্যালেঞ্জ জানানোর জন্য নয়, বরং নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য যে সে এখনও সেই আগের মানুষটিই আছে, জীবন তাকে যেখানেই নিয়ে যাক না কেন। আলো তার মুখে চিকচিক করছিল। যখন সে কথা বলতে শুরু করল, প্রথম আওয়াজটিই ছিল স্পষ্ট, সঠিক, সৌম্য এবং দৃঢ়। গুড ইভিনিং জেন্টলম্যান, মাই নেম ইজ অনন্যা and it's my pleasure to serve you tonight. ইংরেজির সেই শব্দগুলো মরুভূমিতে ঠান্ডা বাতাসের ঝাপটার মতো বেরিয়ে এলো। প্রত্যেকে স্তব্ধ হয়ে গেল। সবার নিঃশ্বাস যেন থমকে গিয়েছিল। অনন্যার কণ্ঠস্বর কোনো কোচিং সেন্টার থেকে শেখা মুখস্থ করা ইংরেজি ছিল না, বরং এটি ছিল সেই ব্যক্তির আওয়াজ যে এই ভাষাকে নিজের ভেতরে লালন করে, যার মধ্যে একটি প্রাকৃতিক সাবলীলতা এবং মর্যাদা ছিল। বিক্রম ভ্যাবাচাকা খেয়ে গেলেন। তার হাতের মদের গ্লাসটি সামান্য হেলে গেল। অনন্যা কথা বলা চালিয়ে গেল। সে পেশাদার শব্দ ব্যবহার করে মেনুর খুঁটিনাটি বর্ণনা দিল, যা এতটাই সঠিক ছিল যে 3 জন বিদেশি অতিথিকেও সম্মতিতে মাথা নাড়াতে হল। তাদের মধ্যে একজন মৃদু হাসলেন, তার চোখে প্রশংসা ছিল। তিনি বলতে যাচ্ছিলেন যে এতক্ষণ যে ৭৫,০০০ টাকার কথা হচ্ছিল তা এখন বড়ই তুচ্ছ মনে হচ্ছে। আশেপাশের মানুষ এখন কানাঘোষো করতে লাগল। এটি এখন আর করুণা নয়, বরং বিস্ময় ছিল। তারা এইমাত্র শহরের সবথেকে বিলাসবহুল রেস্তোরাঁর মাঝখানে একটি সাধারণ পোশাকে একটি মেয়ের নিজের মূল্য প্রমাণ করতে দেখল। যখন সেই রিয়েল এস্টেট টাইকুন হতভম্ব হয়ে বসেছিলেন, কেউ জানত না যে এটি কেবল সেই পাল্টা আঘাতের শুরু ছিল যার মাধ্যমে পুরো মুম্বাই অনন্যা শর্মার নাম মনে রাখতে চলেছিল। বিক্রম মালহোত্রা চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। তার চোখে বিস্ময় আর উপহাসের এক মিশ্র ভাব ছিল। তিনি নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছিলেন না। একজন ওয়েট্রেস যে অ্যাপ্রন পরেছে এবং চুল বেঁধেছে, সে তার সাথে এত চমৎকার ইংরেজিতে কথা বলার সাহস করছে। সেই সংক্ষিপ্ত মুহূর্তের জন্য তিনি নিজের চিরপরিচিত নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন, কিন্তু অহংকারের স্বভাব দ্রুত ফিরে এলো। তিনি শুকনো হাসি হাসলেন এবং 2 বার তালি বাজালেন। বাহ, তুমি কয়েকটা বাক্য বলে ফেললে, হয়তো টিকটক দেখে মুখস্থ করে এসেছ। তার আওয়াজ ইচ্ছে করে চড়া ছিল, যাতে ভিড়ের সামনে নিজের দখল বজায় রাখতে পারেন। কিন্তু অনন্যা কোনো জবাব দিল না। সে সোজা দাঁড়িয়ে থাকল। তার এই আচরণ বিক্রমকে যে কোনো প্রতিবাদের চেয়ে বেশি অস্বস্তিতে ফেলছিল। তিনি চ্যালেঞ্জ শুনে অভ্যস্ত ছিলেন না,
এবং বিশেষ করে নিজের চেয়ে নিচু স্তরের কোনো ব্যক্তিকে এত শান্ত আর মর্যাদাপূর্ণ দেখা তার সই ছিল না। সে ইংরেজিতে মেনু পেশ করা চালিয়ে গেল। তার উচ্চারণ একেবারেই স্বাভাবিক ছিল। বিদেশি অতিথিরা সম্মতিতে মাথা নাড়লেন। তাদের মধ্যে একজন সাদা চুলের ব্যক্তি বিক্রমের দিকে ঝুঁকে ইংরেজিতে বললেন, হার ইংলিশ ইজ পারফেক্ট, শি স্পিক্স লাইক আ প্রফেশনাল ইন্টারপ্রেটার। বিক্রম কৃত্রিম হাসি হাসলেন, কিন্তু তার চোখ এখন টলমল করছিল। তিনি যথেষ্ট ইংরেজি জানতেন এটা বোঝার জন্য যে ওই মন্তব্য কেবল আনুষ্ঠানিকতা ছিল না। এই পরিচারিকা কেবল কিছু শব্দ জানত না, সে এমনভাবে কথা বলছিল যেন সে বহু বছর বিদেশে ছিল অথবা কোনো আন্তর্জাতিক পরিবেশে কাজ করেছে। চারপাশের পরিবেশ বদলে গেল। কৌতূহল এখন সম্মানে রূপান্তরিত হচ্ছিল, আর বিক্রম নিজের বানানো মঞ্চেই নিজেকে ছোট মনে করতে শুরু করলেন। অনন্যা সামান্য ঝুঁকে কোমল স্বরে কথা বলা চালিয়ে গেল। ইফ ইউ প্রেফার, আই ক্যান অলসো এক্সপ্লেন দ্য স্পেশালস অফ দ্য ডে ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। এবং তারপর সে ফরাসি, ফ্রেঞ্চ এবং পরে স্প্যানিশ ভাষায় কথা বলতে শুরু করল। প্রতিটি শব্দ আর বাক্য একটি শাস্ত্রীয় সঙ্গীতের লয়ের মতো বেরোচ্ছিল, যার ফলে পুরো রেস্তোরাঁ নিজের নিঃশ্বাস আটকে রেখেছিল। পাশে বসে থাকা এক ফরাসি অতিথির চোখ ছানা বড়া হয়ে গেল এবং তিনি নিচু স্বরে বললেন, ও মাই গড, হার অ্যাকসেন্ট ইজ পারফেক্ট। সাদা চুলের আমেরিকান ব্যক্তিটি নিজের ভ্রু কুঁচকে সঙ্গীর দিকে তাকালেন। শি জাস্ট স্পোক পারফেক্ট ফ্রেঞ্চ, দিস ইজ ইনক্রেডিবল। বিক্রম নিজের মেজাজ হারাতে শুরু করলেন। তিনি টেবিলের ওপর মদের গ্লাস আছড়ে রাখলেন এবং কর্কশ স্বরে বললেন, কি তুমি এখানে ভাষার সার্কাস দেখাচ্ছ? এই রেস্তোরাঁ কোনো প্রতিযোগিতার মঞ্চ নয়। কিন্তু এখন তার কথায় সেই ওজন আর ছিল না, কারণ চারপাশের সব মানুষ অনন্যার দিকে আকৃষ্ট হচ্ছিল। এখন আর কেউ হাসছিল না, কেউ আর এটাকে রসিকতা ভাবছিল না। ম্যানেজার অর্জুন, যিনি কয়েক মিটার দূরে দাঁড়িয়েছিলেন, তার বুকে এক অদ্ভুত গর্ব অনুভূত হচ্ছিল। এই 6 মাসে তিনি সেই কম কথা বলা পরিচারিকাটিকেই চিনতেন, যে সবসময় ভারী কাজ নিত আর কখনো অভিযোগ করত না। তার ধারণাও ছিল না যে ওই সাদা অ্যাপ্রানের আড়ালে এমন উজ্জ্বল প্রতিভা লুকিয়ে আছে। আজ সে শুধু নিজের নয়, বরং তাদের সদার মর্যাদাও রক্ষা করছিল, যাদের চুপ থেকে অপমান সহ্য করতে হয়। অনন্যা এবার জাপানি ভাষায় কথা বলতে শুরু করল। সেই ভাষা যা সে বহু বছর আগে ভারত ও জাপানের মধ্যে বিনিয়োগ সহযোগিতার এক সম্মেলনে অনুবাদের জন্য ব্যবহার করেছিল। প্রতিটি অক্ষর এবং প্রতিটি গঠন এতটাই নিখুঁত ছিল যে সামনের টেবিলের 3 জাপানি অতিথি একসাথে মাথা তুললেন। তাদের মধ্যে একজন নিচু স্বরে বললেন, শি ইজ অ্যান এক্সেলেন্ট ইন্টারপ্রেটার। এই বাক্যটি বিক্রমের আত্মসম্মানে এক জোরালো আঘাতের মতো লাগল। তিনি হাসার চেষ্টা করলেন, কিন্তু তার ঠোঁটের কোণ সামান্য কাঁপছিল। তার মনে হল তিনি সেই সব মানুষের চোখে হাসির পাত্র হচ্ছেন যাদের তিনি প্রভাবিত করতে চেয়েছিলেন। 3 জন আমেরিকান অতিথির মধ্যে একজনের নাম ছিল জন মিশেল। তিনি অনন্যাকে অনেকক্ষণ দেখলেন এবং তারপর হঠাৎ ইংরেজিতে জিজ্ঞেস করলেন, এক্সকিউজ মি, আমরা কি আগে কখনো দেখা করেছি? আপনাকে খুব পরিচিত লাগছে। এই প্রশ্নে অনন্যা সামান্য চমকে গেল, কিন্তু সে দ্রুত হেসে জবাব দিল, হয়তো স্যার, আমি আগে আন্তর্জাতিক সম্মেলনের জন্য সাইমালটেনিয়াস ইন্টারপ্রেটার হিসেবে কাজ করতাম। মিশেল টেবিলের ওপর আলতো করে হাত মেরে বললেন, হ্যাঁ, আমার মনে পড়ে গিয়েছে, দিল্লির 2020 সালের সেই সম্মেলন। আপনিই ছিলেন যিনি আমার প্রেজেন্টেশন অনুবাদ করেছিলেন। বিক্রম এটা শুনলেন এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মিশেল নিজের সঙ্গীদের দিকে ফিরে উৎসাহের সাথে বললেন, শি ওয়াজ দ্য বেস্ট ইন্টারপ্রেটার উই এভার হ্যাড। এখন পুরো রেস্তোরাঁ জেনে গিয়েছিল যে পরিচারিকাকে তারা কেবল জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার সাধারণ কর্মী ভাবছিল, সে বাস্তবে একজন বিদুষী ছিল, যে আন্তর্জাতিক সম্মেলনে অনুবাদ করেছে। আর সেই রিয়েল এস্টেট টাইকুন বিক্রম মালহোত্রা, যিনি নিজেকে পৃথিবীর সবথেকে চতুর ব্যক্তি মনে করতেন, তিনি কেবল নিজের নিচু মানসিকতার প্রদর্শন করছিলেন। অনন্যা বিক্রমের দিকে তাকাল। তার চোখে কোনো আনন্দ ছিল না, কেবল সেই ব্যক্তির প্রশান্তি ছিল যে সত্যের পক্ষে দাঁড়িয়েছিল। সে চীনা ভাষায় কথা বলা চালিয়ে গেল এবং বেজিংয়ের উচ্চারণে কথা বলায় আরেকজন অতিথি নিজের প্রশংসা রুখতে পারলেন না। বিক্রমের মুখ লাল হয়ে যাচ্ছিল। টেবিলের ওপর রাখা তার হাত শক্ত হয়ে চেপে বসছিল। হঠাৎ পাশের টেবিল থেকে এক মধ্যবয়স্কা মহিলা, যিনি একজন বিজনেস টাইকুন মনে হচ্ছিল, তিনি তালি বাজালেন। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং বিক্রমের দিকে ফিরলেন। এই মেয়েটি শিক্ষিত এবং সাহসী। আমার মনে হয় আপনার নিজের প্রতিশ্রুতি পূরণ করা উচিত। তালির আওয়াজ ধীরে ধীরে ছড়িয়ে পড়ল এবং তারপর পুরো ডাইনিং রুমে প্রতিধ্বনিতে হতে লাগল।
কিছু অতিথি তো দাঁড়িয়ে পড়লেন এবং প্রশংসায় হাসতে লাগলেন। সেই দম বন্ধ করা পরিবেশ এখন উৎসাহে বদলে গেল। বিক্রম শান্ত থাকার চেষ্টা করছিলেন, কিন্তু তার কপালে ঘাম চলে এলো। তার আর পিছু হটার কোনো রাস্তা ছিল না। চারপাশের প্রতিটি মানুষের নজর এখন কেবল তার ওপর ছিল। তিনি এখন সম্মানের চোখে নয়, বরং প্রতীক্ষা এবং এমনকি অবজ্ঞার চোখে দেখা হচ্ছিলেন। বিক্রম নিজের পকেট থেকে নোটের তাড়া বের করলেন এবং নিজেকে দয়ালু দেখানোর চেষ্টা করলেন। ঠিক আছে, তুমি সত্যিই যোগ্য, আমি আমার কথা রাখছি। কিন্তু অনন্যা সেটা নিতে তাড়াহুড়ো করল না। সে শান্তভাবে বলল, ধন্যবাদ স্যার, কিন্তু আমার পরিষেবা এখনও শেষ হয়নি। এবং তারপর সে স্পষ্ট হিন্দিতে কথা বলতে শুরু করল। তার শব্দগুলো যেন এক ঘোষণার মতো শোনাচ্ছিল। আপনাকে টাকা এই কারণে দেওয়া উচিত নয় কারণ আমি ইংরেজি বলতে পারি। আপনাকে টাকা এই কারণে দেওয়া উচিত কারণ আপনি একজন মানুষকে ভুল বিচার করেছেন। এটি শুনে পুরো রেস্তোরাঁ শান্ত হয়ে গেল। বিক্রম তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। তাকে আজ পর্যন্ত এইভাবে কেউ কিছু শেখায়নি। অপমানিত বোধ করায় তার গলা বুঝে এলো, কিন্তু নিজের ভেতরে তিনি জানতেন যে তিনি পুরোপুরি হেরে গিয়েছেন। ভাষার কারণে নয়, বরং নিজের চরিত্রের কারণে। সেই সন্ধ্যার পর 5 ভাষা জানা ওয়েট্রেসের গল্প পুরো মুম্বাইয়ে বাতাসের মতো ছড়িয়ে পড়ল। মানুষ অনন্যার শালীনতা, বিক্রমের মুখের ভাব যখন সে যোগ্য জবাব পেল, এবং সেই সব মানুষদের জন্য একটি কড়া শিক্ষা সম্পর্কে কথা বলছিল যারা মানুষের দাম টাকা দিয়ে বিচার করে। অনন্যার কথা বলতে গেলে যখন সে অন্ধেরির নিজের ছোট্ট ভাড়ার ঘরে ফিরে এলো, সে বিছানায় বসে নিজের জীর্ণ কালো জুতো জোড়া খুলে রাখল। সারা দিন দাঁড়িয়ে থাকার ফলে তার পা ফুলে গিয়েছিল। তার মনে হল না যে সে জিতেছে, শুধু এক বড় স্বস্তি অনুভব করল, কারণ সে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, নিজের আত্মসম্মান রক্ষা করেছিল। আর সেই রাতে যখন সে নিজের পকেট হাতড়াল, তখন সে জন মিশেল, আঞ্চলিক নির্দেশক, গ্লোবাল কানেক্ট ইন্টারন্যাশনাল এর একটি পরিষ্কার পরিচ্ছন্ন বিজনেস কার্ড পেল। তার উল্টো দিকে হাতে লেখা ছিল, কাল আমাকে কল করো, আমাদের তোমার মতো কাউকে প্রয়োজন। সে হাসল, এমন এক হাসি যা আগের মতো ক্লান্তিতে ভরা ছিল না। জীবন আপনাকে যতই পিষে ফেলুক না কেন, যদি বুদ্ধি আর মর্যাদা বজায় থাকে, তবে তারা সব সময় ঘুরে দাঁড়ানোর আলো খুঁজে নেয়। পুরো রেস্তোরাঁ ব্যাট এম্পায়ার যেন এক বিশাল মঞ্চে পরিণত হয়েছিল, এবং প্রতিটি চোখ এক দিকেই নিবদ্ধ ছিল, টেবিল নম্বর 6, যেখানে এক ছোট্ট পরিচারিকা আর সেই ধনী ব্যবসায়ীর মধ্যে এক অদ্ভুত লড়াই চলছিল, যে অনেককে নিজের সামনে মাথা নোয়াতে বাধ্য করেছিল। নিজের চ্যালেঞ্জের জালে নিজেই ফেসে গিয়েছেন বুঝতে পেরে বিক্রম মালহোত্রা আবার নিজের আধিপত্য বজায় রাখার চেষ্টা করলেন। তিনি নিজের পুরনো অবজ্ঞা ভরা গলায় হাসলেন এবং বললেন, ঠিক আছে, তুমি ইংরেজি বলতে পারো, আমি মানছি, কিন্তু জীবন কেবল কয়েকটা বাক্যের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি দেখতে চাই তোমার মধ্যে সত্যিই কোনো যোগ্যতা আছে কিনা। তিনি চেয়ারে হেলান দিয়ে বসলেন, হাত দুটো বুকের উপর বেঁধে নিলেন এবং তার চোখ অনন্যাকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। তুমি কি জানো কত মানুষ শিক্ষিত হওয়া সত্ত্বেও গরিব, কারণ তারা মাথা নোয়াতে জানে না। টাকাই সবথেকে শক্তিশালী ভাষা, বুঝেছ তুমি? তিনি ইচ্ছে করে জোরে কথা বলছিলেন, যাতে আশেপাশের মানুষ শুনতে পায়, যেন তিনি কাহিনীর ওপর নিজের নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছিলেন। অনন্যা নিজের অ্যাপ্রনের সামনে হাত জোর করে সোজা দাঁড়িয়ে থাকল। তার মুখ একদম শান্ত ছিল। আমি বুঝি স্যার, টাকা অনেক কিছু করতে পারে, কিন্তু এটি কাউকে দয়ালু বা সভ্য বানাতে পারে না। সে নিচু কিন্তু দৃঢ় গলায় জবাব দিল, যাতে কিছু অতিথি সম্মতিতে মাথা নাড়লেন এবং কেউ কেউ মনে মনে হাসলেন। বিক্রম নিজের ভ্রু কুঁচকালেন। সেই মেয়েটির শান্তি তাকে আহত করছিল। তিনি আজ পর্যন্ত কাউকে তার সাথে এইভাবে কথা বলতে দেখেননি। না কোনো ভয়, না কোনো অনুনয়, কেবল এক শান্ত গর্ব ছিল, আর এটাই তাকে বিরক্ত করছিল। তিনি নিজের 3 আমেরিকান অংশীদারের দিকে তাকিয়ে নিজের কথা সামলানোর চেষ্টা করলেন। জেন্টলম্যান, এ বেশ সাহসী, তাই না? হয়তো আমার একে নিজের স্টাফদের পড়ানোর জন্য কাজে রাখা উচিত। তাদের মধ্যে একজন জন মিশেল কেবল শিষ্টভাবে হাসলেন, কিন্তু তার চোখে এখন সেই আনুষ্ঠানিক আনন্দ ছিল না, বরং তারা সেই তরুণীর প্রকৃত মূল্যায়ন করছিলেন। বিক্রম বুঝতে পারছিলেন না যে তিনি সেই সব মানুষের সহানুভূতি হারিয়ে ফেলেছেন যাদের তিনি প্রভাবিত করতে চেয়েছিলেন, এবং তিনি যত বলছিলেন তত নিজের ব্যবহারের রুক্ষতা প্রকাশ পাচ্ছিল। ম্যানেজার অর্জুন বাধা দেওয়ার জন্য এগিয়ে এলেন, কিন্তু অনন্যা
আলতো করে মাথা নেড়ে ইঙ্গিত দিল যে সে ঠিক আছে। সে জানত যদি এখন অর্জুন মাঝে আসেন তবে তার সব পরিশ্রম বৃথা যাবে। সে শুধু নিজেকে নয় বরং সেই সমস্ত মানুষকে রক্ষা করছিল যাদের পেশার কারণে নিচু দেখানো হয়। বিক্রম হাসলেন, নিজের মানিব্যাগ বের করলেন এবং 500 টাকার একটি নোট টেবিলের ওপর রেখে তার দিকে এগিয়ে দিলেন। ঠিক আছে, এটা আমার ইনাম মনে করে রাখো, কারণ তুমি ইংরেজি বলতে পেরেছ। এটা নাও আর কিছু খেয়ে নিও, নিজেকে খুব মহান মনে করো না। তিনি উপহাসের সাথে বললেন। কিন্তু ঝুঁকে সেটা নেওয়ার বদলে অনন্যা এক পা পিছিয়ে গেল এবং বলল, ধন্যবাদ স্যার, কিন্তু আমি যা জানি তা প্রমাণ করার জন্য টাকা নিই না। আমি কেবল আমার কর্তব্য পালন করতে চাই। আর এই জবাব বিক্রমের হাসি কেড়ে নিল। তিনি বুঝতে পারছিলেন না কেউ টাকা নিতে কিভাবে অস্বীকার করতে পারে, কারণ তার দুনিয়ায় প্রত্যেকের একটি দাম ছিল, কিন্তু এই মেয়েটির কোনো দাম আছে বলে মনে হচ্ছিল না। বিক্রমের রাগ বাড়তে লাগল এবং তিনি বললেন, তুমি খুব ভালো কথা বলো, কিন্তু তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? টাকার জন্যই তো? যদি টাকা না থাকতো তবে কি তুমি এই কাজ করতে? তিনি তাকে অপমান করার জন্য জোরে বললেন, তোমাদের মতো ওয়েট্রেসরা কেবল নৈতিকতার নাটক করতে জানো। অনন্যা দীর্ঘশ্বাস নিল এবং বলল, হ্যাঁ, আমি এই কাজ টাকার জন্যই করি, জীবনের জন্য এবং নিজের পরিবারের দায়িত্বের জন্য। কিন্তু আমি আমার আত্মসম্মান কোনোদিন বিক্রি করিনি। আর যখন কেউ এতটাই ধনী হয়ে যায় যে তার মনে হয় প্রত্যেকে তার সামনে মাথা নোয়ানো উচিত, তখন সেটা সবথেকে ভয়াবহ দারিদ্র্য। ঘরের পরিবেশ আবার বদলে গেল এবং আশেপাশের অতিথিরা খুব ভালো এমন শব্দ বলায় বিক্রম প্রথমবারের মতো নিজেকে দুর্বল অনুভব করতে লাগলেন। রাগে লাল হয়ে তিনি বললেন, তোমার কি মনে হয় তুমি কে? কয়েকটা ইংরেজি বাক্য দিয়ে তুমি গুরুত্বপূর্ণ হয়ে যাবে না? টাকাই সবকিছু। তখনই আমেরিকান অংশীদার জন মিশেল মাঝি বাধা দিয়ে বললেন, মিস্টার বিক্রম, আমার মনে হয় আজ রাতে আপনি নিজের শিষ্টতা হারিয়ে ফেলেছেন। এটি শুনে বিক্রম থমকে গেলেন এবং অন্য অতিথিরাও তার থেকে নজর সরিয়ে নিলেন। অনন্যা তাদের ধন্যবাদ দিল এবং নিজের কাজে ফিরে গেল। সে খুব সুন্দরভাবে টেবিল পরিষ্কার করল। তার প্রতিটি নড়াচড়ায় এমন এক শান্তি ছিল যা বিক্রমকে আরও বিভ্রান্ত করে দিল। তিনি বুঝতে পারলেন যে তিনি নিজেই এমন এক পরিস্থিতি তৈরি করেছেন যা থেকে বের হওয়া অসম্ভব। এখন তিনি যাই যুক্তি দিন না কেন, তিনি হেরে গিয়েছেন। পাশে বসে থাকা এক মহিলা ব্যবসায়ী বললেন, এই মেয়েটি এখানে উপস্থিত যে কোনো ব্যক্তির চেয়ে বেশি সম্মানের যোগ্য। এই কথাটি ধীরে ধীরে সব টেবিলে ছড়িয়ে পড়ল এবং এখন আর কেউ উপহাস করছিল না। পরিবর্তে তারা তাকে প্রশংসা আর সামান্য লজ্জিতভাবে দেখছিল। অনন্যা যখন ফিরে এলো, তার চোখে কোনো শত্রুতা ছিল না, কেবল ক্লান্তি ছিল। সে মৃদু স্বরে বলল, আমার উদ্দেশ্য আপনাকে অপমান করা ছিল না। আমি কেবল এটা চেয়েছিলাম যে আপনি বুঝুন প্রতিটি পেশা সম্মানের যোগ্য। কিছু মানুষকে আজ আমি যেখানে আছি সেখানে পৌঁছানোর জন্য অনেক কিছু হারাতে হয়েছে। তার আওয়াজ নরম ছিল, কিন্তু প্রতিটি শব্দ ওজনদার ছিল। জন মিশেল জিজ্ঞেস করলেন, অনন্যা, আমি কি জিজ্ঞেস করতে পারি আপনি এখানে কেন? আপনাকে এমন মনে হচ্ছে না যে আপনি কেবল এই জায়গার সাথেই যুক্ত? অনন্যা হাসি মুখে বলল, কারণ জীবন সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না স্যার। আমার বাবা ঋণ আর দায়িত্ব রেখে গিয়েছিলেন। আমাকে গৌরব আর পরিবারের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হতো। আমি পরিবারকে বেছে নিয়েছি। এই বলে সে নিজের কাজ চালিয়ে গেল, কিন্তু শ্রোতাদের কাছে তার শব্দগুলো যেন তাদের নিজেদের আত্মসম্মানে আঘাতের মতো লাগল। বিক্রম আর কিছু বলতে পারলেন না। তিনি স্তব্ধ হয়ে বসেছিলেন এবং তার হাতের মদের গ্লাস কাঁপছিল। মদের এক ফোঁটা সাদা টেবিল ক্লথের উপর পড়ল এবং একটি দাগের মতো ছড়িয়ে পড়ল। তিনি অনন্যাকে চলে যেতে দেখলেন, যা ছোট হলেও খুব গর্বিত মনে হচ্ছিল। প্রথমবারের মতো তার মনে হল তিনি অন্য কারো থেকে ছোট, টাকায় নয় বরং চরিত্রে। যখন খাওয়া শেষ হল, তখন আমেরিকান অতিথিরা অনন্যার সাথে হাত মেলালেন এবং বললেন, আমরা আশা করি আমাদের আবার দেখা হবে, আমাদের সম্মান আপনার সাথে আছে। তারা চলে গেলেন আর বিক্রম সেখানেই বসে রইলেন। এটি হয়তো তার জীবনের সবথেকে দামি শিক্ষা হতে চলেছিল। রেস্তোরাঁ দি এম্পায়ারে নীরবতা এতটাই গভীর ছিল যে তা অনুভব করা যাচ্ছিল। অনন্যার চোখে সেই শান্তি ছিল যা শক্তিশালী মানুষের চ্যালেঞ্জের সামনে পাওয়া মুশকিল। অন্য কর্মীরাও নিজেদের কাজ থামিয়ে দেখছিল, কারণ এটি কেবল একটি মেয়ের নয় বরং তাদের সবার কাহিনী ছিল। বিক্রম মালহোত্রা মদের এক চুমুক দিলেন এবং নিজের ঘাবড়ানি লুকানোর চেষ্টা করলেন। তার মনে হল তিনি এখনও পরিস্থিতি বদলে দিতে পারেন, কারণ তার দুনিয়ায় টাকাই সব ছিল। তিনি নিজের ফোন বের করলেন এবং চড়া গলায় বললেন, তুমি চাই যত ভাষাই জানো না কেন, কিন্তু দেখি তুমি বেঁচে থাকো কিভাবে যদি আমি একটা ফোন করে দিই। তুমি কি জানো আমি কে? আমি তোমাকে 5 মিনিটের মধ্যে চাকরি থেকে বের করে দিতে পারি। তার মনে হয়েছিল সে ভয় পাবে আর ক্ষমা চাইবে, কিন্তু অনন্যা স্থির থেকে বলল, আমি জানি আপনি শক্তিশালী, কিন্তু একটা জিনিস আপনি নিতে পারবেন না, সেটা হলো আমার আত্মসম্মান। যদি সত্য বলার কারণে চাকরি চলে যায়, তবে আমি গর্বের সাথে এখান থেকে চলে যাব। এটি শুনে কিছু মহিলা অতিথি তালি বাজালেন। মানুষ বুঝতে শুরু করেছিল
যে এই মেয়েটি পুরো সমাজের সেই শ্রেণীর হয়ে কথা বলছে যাদের সব সময় কম গুরুত্ব দেওয়া হয়। বিক্রম রাগে টেবিলের ওপর হাত মারলেন, যার ফলে মদের গ্লাস থেকে কিছু ফোঁটা সাদা কাপড়ে পড়ে গেল। তুমি আমাকে শেখাচ্ছ? তিনি চেঁচিয়ে উঠলেন। অর্জুন দৌড়ে এলেন এবং শান্ত থাকার অনুরোধ করলেন, কিন্তু অনন্যা পিছিয়ে গেল না এবং বলল, আমি কাউকে শেখাচ্ছি না, আমি কেবল এটা বলছি যে প্রত্যেকে সম্মানের অধিকার রাখে। আপনি এই কাজকে তুচ্ছ মনে করতে পারেন, কিন্তু এই কাজই আমাকে ঋণ মেটাতে এবং অসুস্থ মায়ের দেখভালে সাহায্য করছে। যদি আপনি আমাকে এর জন্য নিচু মনে করেন, তবে সম্ভবত আপনি দায়িত্বের মানে কোনোদিন বোঝেননি। এটি শুনে বিক্রমও এক মুহূর্তের জন্য নিঃসন্তান হয়ে গেলেন। তিনি তার চোখে এমন এক চমক দেখলেন যা তাকে নজর সরিয়ে নিতে বাধ্য করল। জন মিশেল আবার বললেন, মিস্টার বিক্রম, থামুন, ও এটার যোগ্য নয়। বিক্রম এটাকে রসিকতা বললেন, কিন্তু মিশেল গুরুত্বের সাথে বললেন, আমার দেশে একে অপমান বলে, রসিকতা নয়। অনন্যা তাকে ধন্যবাদ দিল এবং বিক্রমকে বলল, দেখুন, একজন বিদেশীও সেটা বুঝতে পারছেন যা আমরা ভারতীয় মাঝে মধ্যে ভুলে যাই, যে সম্মান পদমর্যাদা দেখে না। এই কথাটি বিক্রমের অহংকারে চড়ের মতো লাগল। তিনি ঘামে ভিজে গিয়েছিলেন এবং দামি সোফায় বসে থাকা সত্ত্বেও নিজেকে ছোট মনে হচ্ছিল। অনন্যা অর্জুনের কাছে অনুমতি নিল এবং নিজের কাজে ফিরে গেল। সে শব্দ দিয়ে নয়, বরং নিজের আচরণ দিয়ে জয়লাভ করেছিল। বিক্রম সেখানেই বসে রইলেন। তার চোখ খালি ছিল। তিনি এমন এক লজ্জা অনুভব করছিলেন যা আগে কোনোদিন পাননি। এক বয়স্ক অতিথি বললেন, হয়তো আপনার কাছে তার ক্ষমা চাওয়া উচিত। চারপাশ থেকে আসা কানাঘুষো বিক্রমকে বিঁধছিল। শেষে তিনি খুব ধীরে বললেন, তুমি জিতে গিয়েছ, আমি দুঃখিত। অনন্যার কাছে এই ক্ষমা এখন আর কোনো গুরুত্ব রাখছিল না। কাজ শেষ হওয়ার পর যখন সে নিজের ঘরে ফিরে এলো, সে বিছানায় বসে নিজের জীর্ণ চটিগুলোর দিকে তাকালো। সে অনুভব করল যে সে শুধু অপমানের উপর জয় পায়নি, বরং নিজের পরিচয়ের ভয়কেও শেষ করে দিয়েছে। সে জানত, যতক্ষণ আত্মসম্মান আছে, সে সব সময় নিজের মাথা উঁচু রাখতে পারবে। কাহিনী সেখানেই শেষ হল না। সে যখন ফিরল, বিক্রম আবার ডাকলেন, থামো, তোমার কি মনে হয় তুমি মহান? এই দেশে ভাষা পেট ভরে না, কেবল টাকারই ইজ্জত হয়। অনন্যা ঘুরে জবাব দিল, যদি আপনি টাকার ব্যবহার মানুষকে নোয়ানোর জন্য করতে পারেন, তবে আমি জ্ঞানের ব্যবহার সোজা দাঁড়িয়ে থাকার জন্য করতে পারি। কিছু তরুণ অতিথি এই জবাবে হেসে উঠলেন। বিক্রম আবার হুমকি দিলেন যে তিনি রেস্তোরাঁর মালিককে ফোন করবেন, কিন্তু অনন্যা বিচলিত হল না এবং বলল, আপনি আমার চাকরি কেড়ে নিতে পারেন, কিন্তু আমার আত্মবিশ্বাস নয়। সেই ডিজিটাল যুগে বিক্রমের এই কাজ নিজের জন্যই গর্ত ঘোনার মতো ছিল। অর্জুন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু বিক্রম তাকে ধমক দিলেন। অনন্যা আবার ইংরেজিতে বলল, স্যার, সম্মান অর্জন করতে হয়, চেয়ে পাওয়া যায় না। মিশেল এবং তার সঙ্গীরা উঠে দাঁড়ালেন এবং তারা বিক্রমের সাথে নিজেদের চুক্তি বাতিল করার ইঙ্গিত দিলেন। 10 মিনিটের মধ্যে বিক্রম একটি তুচ্ছ চ্যালেঞ্জের কারণে এক বিশাল কন্ট্রাক্ট বা চুক্তি হারিয়ে ফেললেন। এখন তার কাছে কেবল মানুষের ঠান্ডা নজর পড়েছিল। অনন্যা মৃদু স্বরে বলল, দেখে নিলেন তো, অবজ্ঞা মাঝে মধ্যে খুব দামি পড়ে যায়। সে আবার বার কাউন্টারের দিকে চলে গেল এবং পুরো রেস্তোরাঁ তার দিকে তাকিয়ে রইল। সেখানে উপস্থিত কিছু মানুষ নিজেদের মোবাইল ফোন বের করে ভিডিও রেকর্ড করতে শুরু করল। এটি উপহাসের জন্য নয়, বরং এমন এক বিরল মুহূর্তকে বন্দী করার জন্য যেখানে বিনয় অহংকারের ওপর বিজয় লাভ করেছিল। অনন্যা ঝুঁকে অভিবাদন জানালো এবং তারপর জাপানি ভাষায় কথা বলতে শুরু করল। তার আওয়াজে এক আনুষ্ঠানিক শিষ্টাচার ছিল। সে কথা শেষ করতেই পাশের টেবিলের 3 জাপানি অতিথি সম্মানে মাথা ঝোঁকালেন এবং হাসলেন। বিক্রম মালহোত্রা নিজের মুখে গরম অনুভব করতে লাগলেন। যদিও রেস্টুরেন্ট এয়ার কন্ডিশনার পুরো দমে চলছিল, কিন্তু তার কপালে খাম জমেছিল। সেই মুহূর্তে তার মনে হল যেন পৃথিবী আর তার চারপাশে ঘুরছে না, বরং সব শক্তি সেই ওয়েট্রেসের দিকে কেন্দ্রীভূত হয়েছে যাকে তিনি এইমাত্র অপমান করেছিলেন। তিনি দীর্ঘশ্বাস নিলেন এবং হাসার চেষ্টা করলেন, কিন্তু তার মুখ পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। অনন্যা এখন চীনা ভাষার দিকে ফিরল, এমন এক ভাষা যা খুব কম মানুষ এত সাবলীলভাবে বলতে পারে। সে খুব শান্তভাবে বলল যে সম্মান এক দুমুখী রাস্তা। টাকা অনেক কিছু কিনতে পারে, কিন্তু তা মানুষের সম্মান আর তাদের হৃদয় কিনতে পারে না। একজন চীনা অতিথি দাঁড়িয়ে তার প্রশংসা করলেন এবং বললেন যে সে খুব চমৎকার কথা বলেছে। পুরো রেস্তোরাঁ তালির শব্দে ভরে উঠল। এটি কোনো লোক দেখানো শব্দ ছিল না, বরং মন থেকে আসা স্বীকৃতি ছিল। বিক্রম চুপচাপ বসে রইলেন। তিনি নিজের গ্লাসটি এতটাই জোরে আঁকড়ে ধরেছিলেন যে তার আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গিয়েছিল। তিনি নিজের আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করলেন, কিন্তু তার চোখে সেই পুরনো জেদ এখন অদৃশ্য। তিনি নিজের সাফল্যে গর্বিত ছিলেন, কিন্তু আজ এক সাধারণ ওয়েট্রেসের সামনে তার বোধ বুদ্ধি খুব ছোট আর তুচ্ছ প্রমাণিত হচ্ছিল।
যখন তালি শান্ত হল, অনন্যা হিন্দিতে কথা বলতে শুরু করল। তার কণ্ঠে এক কোমলতা ছিল যা পুরো ঘরে ছড়িয়ে পড়ল। সে বলল যে প্রতিটি পেশা সম্মানের যোগ্য এবং কোনো ব্যক্তি কেবল এই কারণে ছোট হয়ে যায় না কারণ সে নিজের পরিবারের পেট চালানোর জন্য পরিশ্রম করছে। তার শব্দগুলো সেখানে উপস্থিত প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে গেল। কিছু মহিলা অতিথির চোখে জল চলে এলো। তারা বুঝতে পারলেন যে এই শান্ত হাসির আড়ালে এক সংঘর্ষময় এবং শক্তিশালী জীবন লুকিয়ে আছে। বিক্রম নিজের হার স্বীকার করে নিয়ে 1.5 লক্ষ টাকার বাজি পূরণ করার কথা বললেন এবং নিজের ফোন বের করে টাকা ট্রান্সফার করতে চাইলেন। কিন্তু অনন্যা মাথা নেড়ে সেই টাকা নিতে অস্বীকার করল। সে বলল যে সে এসব টাকার জন্য করেনি। সে কেবল চেয়েছিল যে তিনি বুঝুন ওয়েট্রেস হওয়া কোনো নিচু কাজ নয়। কিছু মানুষ নিজের মর্যাদা আর পরিবারের জন্য মাথা নোয়ায়, কিন্তু তার মানে এই নয় যে তারা দুর্বল। রেস্টুরেন্ট পরিবেশ এখন আগের চেয়ে অনেক বেশি আবেগপূর্ণ আর উষ্ণতায় ভরে উঠল। একজন মহিলা উদ্যোক্তা দাঁড়িয়ে অনন্যার হাত ধরলেন এবং বললেন যে আজ সে সবাইকে এক বিশাল শিক্ষা দিয়েছে। বিক্রম চুপচাপ এসব দেখতে থাকলেন। তিনি প্রথমবারের মতো নিজের সম্পদের অসারতা অনুভব করলেন। অনন্যা সেখান থেকে চলে গেল, কিন্তু তার ছোট্ট ছায়াটিও সেই বিলাসবহুল ঘরে অনেক উঁচু মনে হচ্ছিল। সে প্রমাণ করে দিয়েছিল যে সাহস আর জ্ঞান যে কোনো সামাজিক মর্যাদার চেয়ে বড় হয়। ঘরের আলো অনন্যার মুখে এক অদ্ভুত দ্যুতি ছড়া ছিল যখন সে স্প্যানিশ ভাষায় কথা বলছিল। তার উচ্চারণ এতটাই মধুর আর ছন্দময় ছিল যে তা কোনো ল্যাটিন সঙ্গীতের মতো মনে হচ্ছিল। সে মদ আর খাবারের মেলবন্ধন সম্পর্কে এতটাই খুঁটিনাটি বর্ণনা দিল যে বিদেশি অতিথিরা মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। জন মিশেল টেবিলে চাপড় মেরে বললেন যে তার স্প্যানিশ উচ্চারণ যে কোনো মূল নিবাসীর চেয়েও ভালো। বিক্রম এখন অস্বস্তির চরম সীমায় ছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে তিনি যে মেয়েটিকে খেলনা বানাতে চেয়েছিলেন সে বাস্তবে এই পুরো দৃশ্যের অধিকারিণী হয়ে উঠেছিল। যখন সে ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে শুরু করল তখন তার উচ্চারণ এতটাই নিখুঁত ছিল যে পাশের টেবিলের ফরাসি অতিথিরা অবাক হয়ে গেলেন। তারা একে অপরের সাথে কানাঘুষো করতে লাগলেন যে এর আওয়াজ একদম প্যারিসের মানুষদের মতো। বিক্রম এখন বুড়িভাবে হেরে গিয়েছিলেন। তার আঙুলগুলো গ্লাসের উপর কাঁপছিল। তার আমেরিকান অংশীদাররা অনন্যার প্রশংসা করলেন এবং বিক্রমকে বললেন যে তাদের এমন মেয়ের সাথে দেখা করে গর্বিত হওয়া উচিত। কিন্তু এই কথাটি বিক্রমকে আরও বেশি বিঁধছিল, কারণ তার মনে হচ্ছিল যে তার ক্ষমতাকে এক অ্যাপ্রন পরা মেয়ে চ্যালেঞ্জ জানিয়েছে। অনন্যা পেশাদারভাবে নিজের পরিষেবা চালিয়ে গেল এবং সবাইকে খাবারের আনন্দ নেওয়ার জন্য অনুরোধ করল। অর্জুন, যিনি রেস্তোরাঁর ম্যানেজার ছিলেন, তিনি কোণে দাঁড়িয়ে এসব দেখছিলেন এবং নিজের এই কর্মীর জন্য খুব গর্ব অনুভব করছিলেন। বিক্রম আবার কিছু রসিকতা করার চেষ্টা করলেন, কিন্তু তার শব্দ গলায় আটকে গেল। তার ক্ষমতা আর সম্পত্তি এখন অনন্যার আত্মসম্মানের সামনে ফিকে হয়ে গিয়েছিল। যখন অনন্যা নিজের কাজ শেষ করল এবং ঝুঁকে সবাইকে ধন্যবাদ জানালো, তখন পুরো রেস্তোরাঁ আবার তালির আওয়াজে ভরে উঠল। সেখানে উপস্থিত ধনী অতিথিরা সেই মেয়েটির জন্য দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন। বিক্রম এখন নিজের নজর মেলাতে পারছিলেন না। তিনি নিজের ভুল সংশোধন করতে চেয়েছিলেন, কিন্তু বুঝতে পারছিলেন না কোথা থেকে শুরু করবেন। অনন্যা যখন ফিরল, সে আর পিছন ফিরে তাকালো না। তার কাছে জয়ের মানে বিক্রমকে নিচু দেখানো নয়, বরং নিজের মর্যাদার প্রতিষ্ঠা করা ছিল। সেই সন্ধ্যায় রেস্তোরাঁ দি এম্পায়ার কেবল এক খাবারের জায়গা থাকেনি, বরং তা মানবিক মূল্যের এক পাঠশালা হয়ে উঠেছিল। রেস্তোরাঁর পরিবেশ তখনও খুব ভারী ছিল। বিক্রমের মন এখন আর খাবারে ছিল না। তারা স্তব্ধ হয়ে সেই মেয়েটিকে দেখছিলেন এবং তাদের মাথায় নিজেদের পুরনো স্মৃতি তাজা হয়ে উঠছিল। তারা মনে করছিলেন সেই সময়ের কথা যখন তারা দরিদ্র ছিলেন এবং একটি কনস্ট্রাকশন সাইটে মজদুরি করতেন। তখন কিভাবে মানুষ তাদের গালি দিত এবং অপমানিত করত। তাদের মনে পড়ল যে একবার কেবল ইংরেজি বুঝতে না পারার কারণে তাদের কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল এবং সবার সামনে হাসির পাত্র বানানো হয়েছিল। আজ যখন তারা ক্ষমতার শীর্ষে ছিলেন, তখন অজান্তেই তারা সেই মানুষে পরিণত হয়েছিলেন যারা তাকে একসময় ক্ষতি দিয়েছিল। অনন্যা হিন্দিতে বলল যে টাকা ঐশ্বর্য কিনতে পারে, কিন্তু সম্মান নয়। একজন বয়স্ক অতিথি তার সাহসের প্রশংসা করলেন এবং বললেন যে সে তাকে তার নিজের যৌবনের কথা মনে করিয়ে দিয়েছে। বিক্রম নিজের মাথা নিচু করে নিলেন। তিনি পুরো ভোজের সময় মদের এক চুমুকও পান করেননি। অনন্যা আমেরিকান অতিথিদের কাছে বিঘ্ন ঘটানোর জন্য ক্ষমা চাইল এবং বলল যে বিনয় শব্দের চেয়েও বড় হয়। জন মিশেল দাঁড়িয়ে বললেন যে সে আজ রাতে সম্মানের চেয়েও বেশি কিছু অর্জন করেছে। তালির আওয়াজ আরও একবার পুরো ঘরে ছড়িয়ে পড়ল। অর্জুনের চোখে গর্বের জল ছিল। বিক্রম অনন্যার দিকে তাকালেন। তার চোখে এখন কোনো ক্রোধ ছিল না, বরং একটি করুণা ছিল। সেই দৃষ্টি বিক্রমের হৃদয়কে নাড়িয়ে দিল, ঠিক যেমন তার দরিদ্র বাবা বহু বছর আগে তাকে দেখেছিলেন। তিনি খুব লজ্জা অনুভব করলেন
যে তিনি নিজের শিকড়কে ভুলে গিয়েছেন। অনন্যা নিজের কথায় একটি শেষ বাক্যের সাথে শেষ করল, যে যদি আমরা সোজা দাঁড়িয়ে থাকি তবে কেউ আমাদের ছোট বানাতে পারবে না। সে ঘুরল এবং চলে গেল। পিছনে তালি আর প্রশংসার আওয়াজ ছেড়ে দিয়ে বিক্রম নিজের ফোন বের করলেন এবং অনন্যাকে ৭৫,০০০ নয় বরং ১.৫ লাখ টাকা ট্রান্সফার করলেন এবং নোটে লিখলেন, শুক্রিয়া আমাকে জীবনের সবথেকে বড় শিক্ষা দেওয়ার জন্য। অনন্যা স্টাফ রুমে বসে একটি দীর্ঘশ্বাস নিচ্ছিল। সে ক্লান্ত ছিল, কিন্তু তার মন খুব হালকা ছিল। তার মনে হল যে তার সংগ্রামের আজ একটি অর্থ খুঁজে পাওয়া গিয়েছে। সেই রাতে বিক্রম নিজের বিলাসবহুল বাংলোয় একা বসেছিলেন। সবকিছুই দামি ছিল, কিন্তু তার কাছে সবকিছু খালি মনে হচ্ছিল। তার সেই ওয়েট্রেসের সাথে আবার দেখা করার এবং তাকে মন থেকে ধন্যবাদ জানানোর ইচ্ছে হল। তিনি বুঝতে পারলেন যে জীবনের এই দৌড়ে তিনি সম্মানের আসল মানে ভুলে গিয়েছিলেন। জন মিশেল বিক্রমের দিকে তাকিয়ে বললেন যে তারা একজন ভিশন বা স্বপ্ন থাকা মানুষের খোঁজে এসেছিলেন, কোনো অহংকারী ব্যক্তির নয়। এটি শুনে বিক্রমের শরীরে যেন রক্ত জমাট বেঁধে গেল। তিনি এটিকে রসিকতা বললেন, কিন্তু মিশেল পরিষ্কার করে দিলেন যে অন্যকে নিচু দেখানো রসিকতা নয়। ৩ জন আমেরিকান অংশীদার নিজেদের বিল মেটালেন এবং সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বিক্রম অনুভব করলেন যে তিনি ২ বছরের পরিশ্রম দিয়ে বানানো একটি বড় চুক্তি মাত্র কয়েক মিনিটে হারিয়ে ফেলেছেন। তিনি অনন্যার দিকে তাকালেন। তার শান্তি তাকে বিঁধছিল। শেষে তিনি খুব নিচু স্বরে বললেন, তুমি জিতে গিয়েছ, আমি কি ক্ষমা চাইতে পারি? এই ক্ষমা প্রার্থনাটি সত্যি ছিল, কারণ এখন তার কাছে লুকানোর মতো আর কিছুই বাকি ছিল না। পরদিন সকালে মুম্বাইয়ের এক শহরতলি এলাকার সেই ছোট্ট চালের জানলা দিয়ে আসা হালকা রোদ অনন্যার চোখে পড়ল। সে সারা রাত ঠিক করে ঘুমাতে পারেনি। ক্লান্তির কারণে নয়, বরং এই কারণে যে গতরাতের ঘটনা তার মাথায় কোনো সিনেমার মতো ঘুরছিল। সে বিক্রম মালহোত্রার সেই স্তব্ধ চোখ, মানুষের তালি আর মদের ট্রে ধরা নিজের কাঁপতে থাকা হাতের অনুভূতি এখনও পাচ্ছিল। সে জানত যে একটি রাতেই তার জীবন বদলে যেতে পারে, কারণ তাকে তার আসল যোগ্যতার জন্য চেনা হয়েছে। তা সত্ত্বেও সে সকালে তাড়াতাড়ি উঠল, নিজের পুরনো চাদরটি সলি করে গুছিয়ে রাখল, জল ফোটালো এবং নিজের সৎমা শান্তি এবং ২ ছোট ভাই বোন নেহা ও দীপকের জন্য জলখাবার তৈরি করল। তার জীবন রোজকার মতোই চলছিল, কিন্তু তার মনে এক নতুন আশার আলো ছিল, একটি বিশ্বাস যে মাঝে মধ্যে স্বাভিমানও মানুষের পেট চালাতে পারে। সেই ঘর যেটির দেয়ালের রং চটে যাচ্ছিল এবং দরজা খুললে আওয়াজ হতো, কিন্তু সেটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো ছিল। তার সৎমা শান্তিদেবী একটি পুরনো চেয়ারে বসে চায়ের কাপ ধরেছিলেন। আবার কি দেরিতে ঘুমিয়েছিলি? তিনি ভারী গলায় জিজ্ঞেস করলেন। না মা, তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম, অনন্যা নিজের ক্লান্তি লুকিয়ে হেসে বলল। নেহা আর দীপক স্কুলে যাবার প্রস্তুতি নিচ্ছিল এবং তারা উৎসাহের সাথে সেই ভিডিওটির ব্যাপারে কথা বলছিল যা গতরাতে কেউ ইন্টারনেটে ছেড়েছিল। দিদি, তুমি তো ফেমাস হয়ে গিয়েছ, আমার বান্ধবী বলছিল যে তুমি কত চমৎকার স্প্যানিশ বলছিলে। নেহা খুশিতে ডগমগ হয়ে বলল। অনন্যা অবাক হয়ে গেল। কেমন ভিডিও? সে জিজ্ঞেস করল। দীপক নিজের ফোন বের করল এবং ইনস্টাগ্রামে সেই ভিডিওটি দেখালো, যেখানে অনন্যা দ্য এম্পায়ার রেস্তোরাঁতে বহু ভাষায় কথা বলছিল। সেই ক্লিপটির ক্যাপশন ছিল, যখন ওয়েট্রেসকে নিচু দেখানো হলো এবং শেষে পুরো রেস্তোরাঁ তালি বাজালো। সেই ভিডিওটিতে লক্ষ লক্ষ ভিউ আর হাজার হাজার কমেন্ট আসছিল, যাতে মানুষ তার প্রচুর প্রশংসা করছিল। সে চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার হৃদয় দ্রুত কাঁপছিল। সে ভীতও ছিল, আবার আবেগপ্রবণও। মা, এখন তো সবাই আমাকে চিনতে শুরু করবে, সে ধীরে ধীরে বলল। শান্তিদেবী হেসে তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, এটা তো ভালো কথা রে মা, লোকেদের জানা উচিত যে আমার মেয়ে দুর্বল নয়, আমি গর্বিত তোর উপর। তার কথা শুনে অনন্যার চোখ ভরে এলো। বাবার মৃত্যুর পর শান্তিদেবী পুরো ঘর সামলেছিলেন। ঠিক তখনই তার ফোন বাজল। একটি অজানা নম্বর ছিল। নমস্তে, আমি জন মিশেল বলছি, যে গতরাতে রেস্তোরাঁতে দেখা করেছিলাম। সেই লোকটি ইংরেজিতে খুব বন্ধুত্বপূর্ণ স্বরে কথা বলছিলেন। আমি এটি নিশ্চিত করার জন্য ফোন করছি যে আমার গতরাতের প্রস্তাব এখনও বজায় আছে। আমি আপনাকে গ্লোবাল কানেক্টের মুম্বাই অফিসে কাজ করার জন্য আমন্ত্রণ জানাতে চাই। আমার আপনার মতো বুদ্ধিমান আর সাহসী মেয়ের প্রয়োজন। অনন্যা স্তব্ধ হয়ে গেল। গ্লোবাল কানেক্ট? সেই কোম্পানি যেখানে সে কলেজের দিনগুলোতে কাজ করার স্বপ্ন দেখত। বাবার মৃত্যুর কারণে তাকে পড়াশোনা ছাড়তে হয়েছিল, কিন্তু আজ সেই স্বপ্ন নিজেই তার কাছে হেঁটে এসেছিল। সে ইতস্তত করে বলল, ধন্যবাদ স্যার, কিন্তু আমি জানি না আমি এটার যোগ্য কিনা।
মিশেল কথা কেড়ে নিয়ে বললেন, আপনি একদম যোগ্য। আমি আপনার বুদ্ধিমত্তা দেখেছি। কাল বিকেলে আমার অফিসে আসুন। ফোন কাটার পর অনন্যা মাকে সব বলল এবং পুরো ঘর খুশিতে মেতে উঠল। নেহা লাফালাফি করতে লাগল আর মায়ের চোখে খুশির জল ছিল। অনন্যা নিজের বাবার ছবির দিকে তাকালো এবং মনে মনে বলল, বাবা, আমি করে দেখিয়েছি। দুপুরে সে রেস্তোরাঁতে গেল এবং নিজের ইস্তফাপত্র দিয়ে দিল। ম্যানেজার অর্জুনের চোখ সামান্য ভিজেছিল। তিনি বললেন, অনন্যা, তুমি এর থেকে অনেক ভালোর যোগ্য। আমরা তোমাকে মিস করব। রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় সে একটি মেসেজ পেল, আমি বিক্রম মালহোত্রা। আমি আপনার সাথে কাজের সূত্রে নয়, কেবল ধন্যবাদ জানানোর জন্য দেখা করতে চাই। অনন্যার মনে এখন আর কোনো ঘৃণা ছিল না। সে জবাব দিল, যদি ধন্যবাদ জানাতে হয় তবে আমি তা গ্রহণ করছি। শুধু আপনি অন্যদের সম্মান করবেন, আমার জন্য এটাই যথেষ্ট। পরের দিন সে সাদা শার্ট পরে গ্লোবাল কানেক্টের অফিসে পৌঁছাল। সেই অফিসটি কোনো অন্য পৃথিবীর মতো ছিল, আধুনিক এবং জাঁকজমকপূর্ণ। মিশেলের সাথে তার ইন্টারভিউ কোনো পরীক্ষার মতো নয়, বরং একটি আলোচনার মতো ছিল। সে সততার সাথে নিজের কাহিনী শোনাল। মিশেল তাকে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন অফিসার পদের দায়িত্ব দিলেন। চাকরি পাওয়ার খবর শুনে ঘরে আবার উৎসবের আমেজ ছিল। কাজের প্রথম দিন অনন্যাকে খুব সম্মানের সাথে স্বাগত জানানো হলো। অনেক সহকর্মী তার ভিডিওটি দেখেছিলেন এবং তারা তার সাহসের প্রশংসা করছিলেন। অনন্যা অনুভব করল যে এটি কেবল একটি চাকরি নয়, বরং তার জীবনের এক নতুন অধ্যায়। তাকে আন্তর্জাতিক মিটিংগুলোতে অনুবাদের দায়িত্ব দেওয়া হলো। যখন সে প্রথমবার মিটিংয়ে কথা বলল, তখন তার কণ্ঠে সেই শান্তি আর আত্মবিশ্বাস ছিল যা রেস্তোরাঁ কুলের রাতে ছিল। মিটিংয়ের পর মিশেল গর্ব করে বললেন যে তিনি সঠিক নির্বাচন করেছেন। ধীরে ধীরে অনন্যা কোম্পানির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল। তার কাহিনী খবরের কাগজেও ছাপা হলো এবং সে অনেক মানুষের জন্য প্রেরণা হয়ে দাঁড়াল। বিক্রম মালহোত্রাও নিজের ভুল শোধরানোর জন্য রেসপেক্ট স্কলারশিপ শুরু করলেন, যাতে গরিব বাচ্চারা শিক্ষা পেতে পারে। অনন্যা তাকে ক্ষমা করে দিয়েছিল, কারণ সে জানত যে প্রতিশোধ নেওয়ার চেয়ে ভালো হল কারোর চিন্তাধারা বদলে দেওয়া। আজ সে কেবল একজন সফল কর্মী ছিল না, বরং আত্মসম্মানের প্রতীকে পরিণত হয়েছিল। গ্লোবাল কানেক্ট ইন্ডিয়াতে অনন্যার সফর এখন এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছিল এবং প্রায় 1 বছর কেটে যাওয়ার পরেও তার কাছে সেই রাতটি কালকের মতোই মনে হতো। সে এখন কোম্পানিতে ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের হেড ছিল, যে পুরো এশিয়ার অংশীদারদের সাথে যোগাযোগ বজায় রাখত। একজন ওয়েট্রেস থেকে শুরু করে একজন কর্পোরেট লিডার হওয়ার তার এই সফর কেবল কঠোর পরিশ্রমের নয়, বরং আত্মসম্মানের ফল ছিল। সে এখন অনেক তরুণ কর্মীর কাছে রোল মডেল হয়ে উঠেছিল। একদিন সকালে সে সিঙ্গাপুরের সদর দপ্তর থেকে একটি ইমেল পেল, যেখানে তাকে একটি আন্তর্জাতিক সম্মেলনে দ্য পাওয়ার অফ ডিগনিটি অর্থাৎ আত্মসম্মানের শক্তি বিষয়ে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। সে অনুভব করল যে স্বাভিমান তাকে সেই রেস্তোরাঁতে দাঁড়িয়ে রেখেছিল, সেই আজ তাকে বিশ্বের সামনে কথা বলার সুযোগ করে দিচ্ছে। সম্মেলনের কয়েকদিন আগে সে এক বিকেলে আবার সেই রেস্তোরাঁ দ্য এম্পায়ারে গেল। সেখানকার পরিবেশ এখন অনেক বদলে গিয়েছিল। নতুন ম্যানেজার তার কাছে এলেন এবং তিনি বললেন যে তার সেই রাতের বাহাদুরির পর থেকে রেস্তোরাঁর নীতিতে বড় বদল এসেছে এবং এখন কেউ কোনো কর্মীর সাথে অভদ্রতা করার সাহস করে না। যখন সে বাইরে বেরোল, তখন তার সাথে বিক্রম মালহোত্রার দেখা হলো, যিনি এখন আগের তুলনায় অনেক শান্ত আর বিনয়ী হচ্ছিলেন। বিক্রম তাকে বললেন যে তিনি রেসপেক্ট স্কলারশিপের মাধ্যমে এখন পর্যন্ত বহু গরিব আর মেধাবী ছাত্রের সাহায্য করেছেন। তিনি স্বীকার করলেন যে অনন্যা তাকে জীবনের সবথেকে বড় পাঠ পড়িয়েছে, যে আসল মহানতা অন্যের সামনে বিনয়ী হওয়া আর সময় দেওয়ার মধ্যে রয়েছে। সিঙ্গাপুরের সেই জাঁকজমকপূর্ণ সম্মেলনে অনন্যা বিশ্বের সামনে শয়ে শয়ে মানুষের কাছে নিজের কাহিনী শেয়ার করল। সে গর্বের সাথে বলল যে আত্মসম্মান কোনো অহংকার নয়, বরং কঠিনতম সময়েও নিজেকে সঠিক রাখার শক্তি। যখন তার ভাষণ শেষ হল, তখন পুরো হল তালির আওয়াজে ভরে গেল। ভারত ফিরে আসার পর অনন্য একটি বই লিখল, যার শিরোনাম ছিল মাথা সবসময় উঁচু রাখো, যা সেই সমস্ত মানুষের জন্য ছিল যারা কোনো না কোনো সময়ে সমাজে অপমান সহ্য করেছিল। সে সব বয়সের আর শ্রেণীর মানুষের কাছ থেকে হাজার হাজার চিঠি পেল, যারা তার কাহিনীর মধ্যে নিজেদের খুঁজে পেয়েছিল। অনন্যা এটি প্রমাণ করে দিল যে শিক্ষা কেবল টাকা উপার্জনের মাধ্যম নয়, বরং তা একটি ঢাল যা অন্যায়ের বিরুদ্ধে আপনার আওয়াজ হয়ে দাঁড়ায়। তার কাহিনীর আসল সারমর্ম হল এই যে কোনো পেশাই ছোট নয় এবং কাউকে তার আর্থিক স্থিতির ভিত্তিতে বিচার করার অধিকার কারোর নেই। সে আজও সেই সব মানুষের সাহায্য করে যারা অভাবে দিন কাটাচ্ছে, তাদের বিনামূল্যে ভাষা শেখায় এবং তাদের মধ্যে সেই আত্মবিশ্বাস জাগিয়ে তোলে যা তাকে তার বাবা দিয়েছিলেন। বিক্রম মালহোত্রার হৃদয় পরিবর্তন এই কথার প্রমাণ ছিল
যে একজন ব্যক্তির সামান্য সাহস পুরো সমাজের চিন্তা বদলে দিতে পারে। অনন্যা এখন এক স্বাধীন আর গৌরবময়ী মহিলা হিসেবে মুম্বাইয়ের রাস্তায় হাঁটে, এটি জেনে যে জীবন তাকে আবার চ্যালেঞ্জ দিলেও সে কোনোদিন নিজের মাথা নত করবে না। কারণ আত্মসম্মান সেই আলো যা অন্ধকারের মধ্যেও পথ দেখায়। যে ব্যক্তি অন্যায়ের মধ্যেও নিজের মর্যাদার সাথে দাঁড়িয়ে থাকে, সেই আসলে জীবনের দৌড়ের প্রকৃত বিজয়ী হয়। সময় বয়ে গেল এবং অনন্যার কাহিনী কেবল একটি ব্যক্তিগত সাফল্যের গাথা থাকল না, বরং তা একটি সামাজিক বিপ্লবে পরিণত হল। মুম্বাইয়ের সেই বিলাসবহুল রেস্তোরাঁতে হওয়া সেই এক রাতের ঘটনা এখন হাজার হাজার তরুণ তরুণীর কাছে এক দৃষ্টান্ত ছিল, যারা কর্মসংস্থানের খোঁজে নিজেদের আত্মসম্মানের সাথে আপোস করতে বাধ্য হতো। অনন্যা নিজের সংস্থা গরিমার মাধ্যমে কেবল ভাষার জ্ঞান ছড়াল না, বরং মানুষের এটিও শেখাল যে কোনো কাজ করা মানুষ কোনোদিন ছোট হয় না। সে নিজের জীবনের সংগ্রামকে এক নতুন দিশা দিল এবং এটি নিশ্চিত করল যে আগামী প্রজন্মকে যেন সেই সব সহ্য করতে না হয় যা সেই সহ্য করেছিল। তার সৎ মা শান্তি দেবী এখন গর্ব করে প্রতিবেশীদের বলতেন যে কিভাবে তার মেয়ে কেবল ঘরের আর্থিক অবস্থা বদলায়নি, বরং সমাজের চিন্তাধারাকেও চ্যালেঞ্জ জানিয়েছে। নেহা আর দীপকও এখন বড় হয়ে গিয়েছিল এবং তারা অনন্যার থেকে এটিই শিখেছিল যে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, সত্যের সঙ্গ আর নিজের ওপর বিশ্বাস কোনো দিন ছাড়া উচিত নয়। রেস্তোরাঁ দি এম্পায়ার এখন কেবল ধনীদের খাওয়ার জায়গা থাকল না, বরং সেখানকার ম্যানেজমেন্ট এখন ডিগনিটি পলিসি চালু করে দিয়েছিল, যার অধীনে কোনো কর্মীকে অপমান করা নিষিদ্ধ ছিল। বিক্রম মালহোত্রা, যিনি একসময় অহংকারের প্রতীক ছিলেন, এখন অনন্যার সবথেকে বড় সমর্থকদের একজন হয়ে উঠেছিলেন। তিনি নিজের জীবনের সেই ভুলকে এক ইতিবাচক মোড় দিলেন এবং এখন তিনি সেই সব মানুষের আওয়াজ হয়ে উঠেছিলেন যাদের সমাজ প্রায়ই অগ্রাহ্য করে দেয়। অনন্যাকে প্রায়ই টিভি শো আর বিশ্ববিদ্যালয়গুলোতে বক্তৃতা দেওয়ার জন্য ডাকা হতো, যেখানে সে সবসময় একটি কথাই বলত যে আত্মসম্মান আওয়াজ করে না, তা কোনো লোক দেখানো বিষয় নয়, বরং এটি সেই অভ্যন্তরীণ শক্তি যা আপনাকে ঝড়ের মধ্যেও সোজা দাঁড়িয়ে রাখে। যখন পৃথিবী আপনার চারপাশে ভেঙে পড়ছে, তখন এটিই সেই জিনিস যা আপনি নিজেকে হারিয়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য আঁকড়ে ধরতে পারেন। কাহিনীর এই মোড়ে আমাদের এটিই অনুভব হয় যে প্রতিটি ছোট বদল এমন কোনো ব্যক্তির হাত ধরে শুরু হয় যে সঠিক কথা বলার সাহস রাখে। সেই রাতে এক সাধারণ ওয়েট্রেস যে সাহস দেখিয়েছিল, তা কেবল একজন ধনী ব্যবসায়ীকেই বদলায়নি, বরং পুরো সম্প্রদায়কে এটি ভাবতে বাধ্য করেছিল যে তারা মজদুর আর সেবা করা মানুষদের সাথে কেমন ব্যবহার করে। হাজার হাজার তরুণ শিখল যে মানুষের আসল দাম তার পদ বা ব্যাংক ব্যালেন্সে নয়, বরং তার চরিত্র আর নৈতিকতায় নিহিত থাকে। এটাই আত্মসম্মানের আসল শক্তি, এমন এক আলো যা খুব চড়া হয়ে জ্বলে না, কিন্তু অন্ধকারে পথ দেখানোর জন্য যথেষ্ট হয়। অনন্যার কাহিনী কেবল একটি মেয়ের সফল হওয়ার কাহিনী নয়, বরং এটি এই ইঁদুর দৌড় আর লোক দেখানো দুনিয়ায় মানবিক মর্যাদার জয়ের প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয় যে যখন আপনি নিজের আত্মসম্মান বজায় রাখেন, তখন আপনি গরিব হতে পারেন, ক্লান্ত হতে পারেন বা অসফলও হতে পারেন, কিন্তু আপনি কোনোদিনও তুচ্ছ বা ছোট হতে পারেন না। জীবনের প্রতিটি মোড়ে অনন্যায় এই শিক্ষা প্রতিধ্বনিত হতে থাকবে যে নিজের নজরে নিচে নেমে হাসিল করা জয়ের চেয়ে অনেক ভালো হলো সেই হার যাতে আপনার স্বাভিমান সুরক্ষিত থাকে। এবং শেষ পর্যন্ত এটাই সেই উত্তরাধিকার যা সে আগামী প্রজন্মের জন্য রেখে গেল, এমন এক পৃথিবী যেখানে ইনসানিয়াত আর সম্মান সর্বাগ্রে হবে। এইভাবে একটি ছোট রেস্তোরাঁ থেকে শুরু হওয়া এই সফর পুরো দেশের জন্য এক প্রেরণা হয়ে গেল, যা প্রতিটি সেই মানুষকে আশা দেয় যারা নিজেদের পরিচয় আর মর্যাদার জন্য লড়াই করছে। অনন্যার নাম এখন কেবল একটি নাম নয়, বরং একটি বিচারধারা হয়ে গিয়েছিল, যা বলে মাথা নোয়ানো বাধ্যবাধকতা হতে পারে, কিন্তু নিচে পড়ে যাওয়া আপনার পছন্দ হওয়া উচিত নয়। সে আজও প্রতিটি সকাল সেই একই দৃঢ়তার সাথে ওঠে, এটি জেনে যে তার আসল দৌলত তার জ্ঞান আর তার গৌরবের মধ্যে আছে, যা পৃথিবীর কোনো ধনী ব্যক্তি কোনোদিন কিনতে পারবে না। অনন্যার কাহিনীর এই অন্তিম অধ্যায় আমাদের সেই গভীরতা পর্যন্ত নিয়ে যায় যেখানে এক ব্যক্তির সাহস পুরো সমাজের চেতনাকে নাড়িয়ে দেয়। সিঙ্গাপুরে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পাওয়ার পরেও অনন্যার পা মাটিতেই থাকল। কয়েক মাস পর সে সেই বিশ্ববিদ্যালয় থেকেই আমন্ত্রণ পেল যেখানে তার পড়াশোনা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, মুম্বাই বিশ্ববিদ্যালয়। এটি সেই জায়গা যেখানে সে একসময় একজন লেকচারার হিসেবে মর্যাদার সাথে দাঁড়িয়ে থাকত। যখন সে সাদা রেশমি শাড়িতে মঞ্চে পৌঁছাল, তখন পুরো হল লোকে লোকারণ্য ছিল। সে নিজের কাহিনীর শুরু কোনো উঁচু নীতি দিয়ে নয়, বরং একটি তিক্ত স্মৃতি দিয়ে করল। সে জানাল কিভাবে এক সন্ধ্যায়
তাকে এক ধনী ব্যক্তি দ্বারা কেবল এই কারণে অপমানিত হতে হয়েছিল কারণ সে একজন ওয়েট্রেসের পোশাকে ছিল। সে ছাত্রছাত্রীদের বলল, আমার 5 ভাষার জ্ঞান আমাকে সেই রাতে কেবল টাকা এনে দেয়নি, বরং তা আমাকে সেই ঢাল দিয়েছিল যা দিয়ে আমি সেই অহংকারের মোকাবিলা করতে পেরেছিলাম। শিক্ষা কেবল টাকা উপার্জনের উপায় নয়, বরং তা আপনার আত্মসম্মান রক্ষা করার হাতিয়ার। হলে নীরবতা নেমে এলো যখন সে বলল, যদি সেই রাতে আমি চুপ থেকে যাওয়ার সিদ্ধান্ত নিতাম, তবে হয়তো আজ আমি আপনাদের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর যোগ্য হতাম না। আপনি গরিব হতে পারেন, অভাবে দিন কাটাতে পারেন, কিন্তু কাউকে এই অধিকার দেবেন না যে সে আপনার মর্যাদাকে ছোট করে দেখুক। তার কথাগুলো সেখানে উপস্থিত প্রতিটি ছাত্রের ভেতরে এক আগুন জ্বালিয়ে দিল। অনুষ্ঠানের পর অনন্যা নিজের বাবার স্মৃতিতে শহরের বাইরের এলাকায় স্থিত তার স্মৃতিস্তম্ভে গেল। সে সেখানে সাদা ফুলের একটি তোড়া রাখল এবং শান্তভাবে বসে রইল। সে ধীরে ধীরে বিড়বিড়িয়ে বলল, বাবা, আজ আমি আপনার সেই শিক্ষাকে সার্থক করে দিয়েছি যে মানুষ টাকা দিয়ে নয়, নিজের চরিত্র দিয়ে বড় হয়। আমি হার মানিনি। সেই মুহূর্তে তার চোখে জল ছিল, কিন্তু তা দুঃখের নয়, বরং এক পূর্ণতার জল ছিল। অনন্যার বই মাথা সবসময় উঁচু রাখো, কিপ ইয়োর হেড হাই ভারতীয় সমাজে এক নতুন ঢেউ নিয়ে এলো। সে দূর দূরান্তের গ্রাম থেকে সেই সব মহিলা আর যুবকদের চিঠি পেতে লাগল যারা ছোট কাজ করত আর রোজ অপমান সহ্য করত। অনন্যা তাদের শেখালো যে সম্মান পদ থেকে নয়, বরং আপনার কাজ করার ধরন আর আপনার ব্যক্তিত্ব থেকে আসে। বিক্রম মালহোত্রার বদলে যাওয়া ব্যক্তিত্ব সমাজের জন্য এক বড় উদাহরণ হয়ে দাঁড়াল। যে ব্যক্তি একসময় টাকাকেই ভগবান মেনেছিলেন, তিনি এখন রেসপেক্ট স্কলারশিপের মাধ্যমে শয়ে শয়ে অভাবী ছাত্রের ভবিষ্যৎ গড়ছিলেন। যখন অনন্যা আর বিক্রমের আবার দেখা হল, তখন সেখানে কোনো তিক্ততা ছিল না। বিক্রম স্বীকার করলেন যে সেই রাতের অপমান আসলে তার নিজের অহংকারের হার ছিল, আর অনন্যার জয় মানবতার জয় ছিল। কাহিনীর এই সমাপ্তি আমাদের এটি শেখায় যে আত্মসম্মান কোনো লোক দেখানো বিষয় নয়, বরং এটি সেই অভ্যন্তরীণ আলো যা অন্ধকারের সময় আপনার পথ প্রদর্শক হয়। অনন্যা কেবল একজন সফল কর্পোরেট লিডার ছিল না, বরং সে সেই হাজার হাজার মানুষের জন্য এক আশা ছিল যারা প্রতিকূল পরিস্থিতিতে সংগ্রাম করছে। সে প্রমাণ করে দিল যে যখন আপনি নিজের শিকড় আর নিজের মূল্যের প্রতি সৎ থাকেন, তখন দুনিয়াকে আপনার সামনে মাথা নোয়াতেই হয়। মুম্বাইয়ের দ্রুতগতির জীবনের মধ্যে অনন্যা আজও সেই শালীনতা আর স্বাভিমানের সাথে হাঁটে। তার কাহিনী আমাদের মনে করিয়ে দিতে থাকবে যে জীবন আপনাকে বহুবার নিচে ফেলার চেষ্টা করবে, বহুবার আপনাকে আপনার অকাত দেখানোর চেষ্টা করবে, কিন্তু যদি আপনার কাছে জ্ঞানের আধার আর আত্মসম্মানের শক্তি থাকে, তবে আপনি কোনোদিন নিচে পড়ে যেতে পারেন না। কারণ শেষ পর্যন্ত সেই ব্যক্তিই বিজয়ী যে অন্যায়ের সামনে একবারও নিজের মাথা উঁচু রাখার সাহস সঞ্চয় করে নেয়। মুম্বাইয়ের সেই বৃষ্টিভেজা সন্ধেগুলোতে যখন শহরের গতি কিছুটা কমে আসত, অনন্যা প্রায়ই একটি ছোট ক্যাফেতে বসত। তার হাতে সেই পুরনো ডায়েরিটি থাকত, যাতে সে নিজের জীবনের সবথেকে কঠিন আর সবথেকে সুন্দর মুহূর্তগুলোকে লিখে রেখেছিল। সেই ডায়েরিটি তার কাছে কেবল কাগজের টুকরো নয়, বরং তার সংগ্রাম আর জয়ের একটি দলিল ছিল। বাইরের রাস্তায় পড়া বৃষ্টির ফোঁটা তাকে সেই পুরনো স্মৃতির কথা মনে করিয়ে দিত, যখন সে দ্য এম্পায়ার রেস্তোরাঁতে কাজ করত এবং নিজের চাকরি থেকে শুরু করে নিজের সম্মান পর্যন্ত প্রতিটি দিন লড়াই করত। আজ তার কাছে সবকিছু ছিল, খ্যাতি, সম্মান আর একটি সফল কেরিয়ার, কিন্তু তার পা এখনও মাটিতেই ছিল। সে কথা দিয়েছিল যে সে নিজের কাহিনী পৃথিবীকে জানাবে, এই জন্য নয় যে সে নিজের প্রশংসা চায়, বরং এই জন্য যাতে অন্য কোনো মেয়েকে সেই সব সহ্য করতে না হয় যা সে সহ্য করেছিল। সে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের সেই আমন্ত্রণ গ্রহণ করে নিয়েছিল, যেখান থেকে সে একসময় নিজের পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিয়েছিল। যখন সে সেদিন বিশ্ববিদ্যালয়ের বড় হলে প্রবেশ করল, তখন সেখানকার পরিবেশ একেবারেই আলাদা ছিল। শয়ে শয়ে ছাত্রছাত্রী তাকে শোনার জন্য ব্যাকুল ছিল। অনন্যা কোনো বড় ভাষণ দিয়ে শুরু করেনি, বরং একটি সত্যি কাহিনী শোনাল। সে জানালো কিভাবে এক ধনী লোক তাকে কেবল এই কারণে নিচু দেখিয়েছিল কারণ সে এক ওয়েট্রেসের পোশাকে ছিল। হলে এক অদ্ভুত নীরবতা নেমে এলো যখন অনন্যা বলল, সম্মান টাকা দিয়ে কেনা যায় না, এটি সেই জিনিস যা আপনার ব্যক্তিত্ব থেকে জন্ম নেয়। যদি সেই রাতে আমি চুপ থাকার সিদ্ধান্ত নিতাম, তবে হয়তো আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে থাকার যোগ্য হতাম না। একজন ছাত্রী দাঁড়িয়ে ভিজে চোখে বলল যে সেও একসময় ওয়েটারের কাজ করত এবং তার সাথেও এমন ব্যবহারই হয়েছিল। অনন্যার কথাগুলো তাকে বাঁচার এক নতুন আশা দিয়েছিল। নিজের ভাষণের পর অনন্যা বান্দ্রা অর্লি সি লিংকে থামল
আর বহু দূর পর্যন্ত বিস্তৃত সমুদ্রের দিকে তাকিয়ে রইল। সে অনুভব করল যে তার বাবা আজ ওপর থেকে তার ওপর গর্ব করছেন। সে নিজের বাবার কবরে গেল, যা শহরের এক শান্ত কোণে ছিল। সে সেখানে সাদা ফুল চড়াল আর তার সাথে কথা বলল। বাবা, আপনি বলেছিলেন যে দারিদ্র্যকে ভয় পাস না, শুধু নিজের ঈমান থেকে টলিস না। দেখুন, আমি করে দেখিয়েছি। তারপর অনন্যা নিজের প্রথম বই মাথা সবসময় উঁচু রাখো লিখতে শুরু করল। বইতে সে লিখল যে জীবন আপনাকে বহুবার নিচু দেখাবে, কিন্তু তোমার জ্ঞান আর তোমার আত্মসম্মান হলো সেই দুটি ডানা যা তোমাকে আবার উঠতে সাহায্য করবে। বইটি রাতারাতি হিট হয়ে গেল আর দেশ জুড়ে সে প্রশংসার চিঠি পেতে লাগল। এক সন্ধ্যায় সে বিক্রম মালহোত্রার রেসপেক্ট স্কলারশিপ ফাউন্ডেশনের অফিসে গেল। বিক্রম তাকে খুব সম্মানের সাথে বসালেন এবং জানালেন যে কিভাবে তিনি প্রতি বছর ৫০ জন গরিব শিশুর পড়াশোনার খরচ চালাচ্ছিলেন। দুজনের মধ্যে এখন আর কোনো শত্রুতা ছিল না, বরং ছিল এক গভীর শ্রদ্ধা। বিক্রম বললেন, অনন্যা, তুমি আমাকে তা শিখিয়েছ যা আমার সমস্ত ধন সম্পদ শেখাতে পারেনি, মানুষের মূল্য। অনন্যার এই কাহিনী আমাদের বলে যে এই স্বার্থপর দুনিয়ায়, যেখানে প্রতিটি জিনিসের দাম টাকা দিয়ে বিচার করা হয়, সেখানে মানবিক মর্যাদা অর্থাৎ হিউম্যান ডিগনিটি সবার উপরে। দারিদ্র্য অপমানের কারণ হওয়া উচিত নয় এবং সম্পদ কাউকে নিচু দেখানোর লাইসেন্স দেয় না। আত্মসম্মান হল সেই আলো যা গভীর অন্ধকারেই মানুষের পথ আলোকিত করে। অনন্যা আজকেও সেই পুরনো অনন্যাই আছে, শুধু এখন তার কাছে পৃথিবীকে জানানোর মতো একটি মহান দৃষ্টান্ত আছে। সে প্রমাণ করে দিল যে যদি তুমি সত্যের সাথে দাঁড়িয়ে থাকো, তবে পুরো বিশ্ব তোমার সাথে দাঁড়িয়ে থাকে। অনন্যার এই যাত্রার সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হল এই যে, শিক্ষা কেবল ডিগ্রি বা চাকরি পাওয়ার মাধ্যম নয়, বরং এটি সেই শক্তি যা তোমাকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস দেয়। সমাজ প্রায়ই মানুষকে তাদের পোশাক, তাদের পেশা বা তাদের ব্যাংক ব্যালেন্স দিয়ে বিচার করে, কিন্তু অনন্যা শিখিয়েছে যে একটি সাধারণ অ্যাপ্রনের আড়ালেও একটি মহান মস্তিষ্ক এবং একটি দৃঢ় আত্মা থাকতে পারে। সে সেই সমস্ত মানুষের জন্য একটি মশাল হয়ে দাঁড়াল যারা চুপচাপ নিজেদের কঠোর পরিশ্রমে নিজেদের ঘর চালায়। কাহিনীর শেষে আমরা দেখি যে বিক্রম মালহোত্রার মতো শক্তিশালী মানুষও একজন সাধারণ ব্যক্তির সততার সামনে মাথা নত করে দেন। এটি এই কথার প্রমাণ যে সত্য আর চরিত্রের শক্তি যে কোনো পার্থিব সম্পদের চেয়ে বড় হয়। অনন্যা কেবল নিজের ভাগ্য বদলায়নি, বরং সে বহু মানুষের চিন্তাধারাও বদলে দিয়েছে। আজ যখন সে মুম্বাইয়ের ভিড় ভাট্টাপূর্ণ রাস্তায় হাঁটে, তখন সে কেবল একজন সফল কর্পোরেট অফিসার হয় না, বরং সে আত্মসম্মানের এক জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়ায়। তার চোখে সেই চমক আজও বজায় আছে যা বলে যে পৃথিবী তোমাকে যতই ছোট ভাবার চেষ্টা করুক না কেন, যদি তুমি নিজের নজরে সঠিক থাকো, তবে তুমি কোনোদিন হারতে পারো না। এটাই সেই উত্তরাধিকার যা অনন্যা আগামী প্রজন্মের জন্য রেখে গিয়েছে। এমন এক পৃথিবীর স্বপ্ন যেখানে প্রতিটি শ্রমের সম্মান হবে আর প্রতিটি মানুষ নিজের মর্যাদার সাথে বাঁচার অধিকার পাবে। শেষ পর্যন্ত এই কাহিনী স্রেফ একটি মেয়ের জয় নয়, বরং এটি সেই প্রতিটি মানুষের জয় যারা প্রতিদিন মুশকিলের সাথে লড়াই করে কিন্তু নিজের মাথা নয় না। কারণ যতক্ষণ তুমি নিজের নজরে সঠিক আছো, দুনিয়ার কোনো শক্তিই তোমাকে নিচে ফেলতে পারবে না। অনন্যার এই শিক্ষা সবসময় প্রতিধ্বনিত হতে থাকবে। টাকা হারানো যেতে পারে, কিন্তু চরিত্র আর সম্মান একবার চলে গেলে তা আর কোনোদিন ফিরে আসে না। তাই সবসময় নিজের মাথা উঁচু রাখো আর নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখো। এটাই প্রকৃত স্বাধীনতা, আর এটাই জীবনের সবথেকে বড় পুরস্কার। অনন্যার এই সফর প্রমাণ করে দিল যে একটি ছোট্ট প্রদীপও ঘুটঘুটে অন্ধকারকে চিড়ে ফেলার শক্তি রাখে। শুধু শর্ত হল তার জ্বলে থাকার সাহস থাকতে হবে। অনন্যার কাহিনীর সবথেকে বড় শিক্ষা সেই মুহূর্তে ছিল না যখন পুরো রেস্তোরাঁ তার জন্য তালি বাজিয়েছিল, আর না তার পরে পাওয়া সেই বড় চাকরিতে ছিল, বরং এটি ছিল সেই দীর্ঘ আর কঠিন যাত্রায় যেখানে একটি সাধারণ দেখতে মেয়ে নিজের মর্যাদা রক্ষার জন্য পৃথিবীর সবথেকে শক্তিশালী শক্তি অর্থাৎ টাকার অহংকারের মোকাবিলা করেছিল। ভারতীয় সমাজে যেখানে প্রায়ই কোনো ব্যক্তির মূল্য তার পোশাক, তার গাড়ি বা তার পদ দিয়ে বিচার করা হয়, অনন্যার এই জয় এক নতুন চিন্তার শুরু ছিল। সেইটি প্রমাণ করে দিল যে কোনো কাজই ছোট হয় না, শর্ত হল তা করা ব্যক্তিটি যেন নিজের স্বাভিমান না হারায়। সে কোনো সিনেমার নায়িকা ছিল না, বরং সে ছিল এমন এক শিক্ষিত মহিলা যে পরিস্থিতির কাছে হাঁটু গেড়ে বসার বদলে নিজের জ্ঞানকে নিজের ঢাল বানিয়েছিল। অনন্যার কাহিনী আমাদের শেখায় যে শিক্ষা কেবল ডিগ্রি অর্জন করা বা চড়া বেতন পাওয়ার মাধ্যম নয়, বরং এটি সেই হাতিয়ার যা তোমাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর হিম্মত দেয়। যদি অনন্যার কাছে সেই ভাষাগত জ্ঞান আর বৌদ্ধিক গভীরতা না থাকত,
তবে হয়তো সে সেই রাতে বিক্রম মালহোত্রার অপমানজনক কথার সামনে মৌন থেকে যেত। কিন্তু তার শিক্ষা তাকে সেই আত্মবিশ্বাস দিয়েছিল যার ফলে সে শান্ত থেকেও কড়া জবাব দিতে পেরেছিল। এই কাহিনী আজকের ভারতের সেই তরুণ প্রজন্মের জন্য একটি আয়না যারা সাফল্যের দৌড়ে প্রায়ই নিজের মূল্যবোধ পিছনে ফেলে আসে। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা বিক্রম মালহোত্রার চরিত্র থেকে পাওয়া যায়। তিনি সেই শ্রেণীর প্রতিনিধিত্ব করেন যারা সাফল্যের শিখরে পৌঁছে নিজেদের শিকড়কে ভুলে যায়। তার হার আসলে তার সম্পদের হার ছিল না, বরং তার সেই মানসিকতার হার ছিল যা বিশ্বাস করে যে টাকা যে কোনো মানুষের আত্মাকে কিনতে পারে। অনন্যা তাকে এটি অনুভব করালো যে পৃথিবীতে কিছু জিনিস এমন আছে যা কোনো চেকবুক দিয়ে কেনা যায় না। তার হৃদয় পরিবর্তন এটি দেখায় যে সমাজের শক্তিশালী শ্রেণীকেও শুধরানো যেতে পারে যদি তাদের সত্যের মুখোমুখি করানো যায়। অনন্যা তাকে ক্ষমা করে দিয়েছিল, যা একটি মহান ব্যক্তিত্বের পরিচয়। প্রতিশোধ নেওয়া সহজ হয়, কিন্তু কারোর চিন্তাধারাকে বদলে দেওয়াই হল প্রকৃত জয়। এই কাহিনী আমাদের কেটিও মনে করিয়ে দেয় যে আমাদের কোনোদিন কাউকে তার বাহ্যিক রূপ দিয়ে বিচার করা উচিত নয়। একজন ওয়েট্রেসের পোশাকের আড়ালে 5 ভাষার বিশেষজ্ঞ আর একজন ডক্টরেট বিদুষী লুকিয়ে থাকতে পারে। প্রতিটি মানুষের পিছনে একটি সংগ্রামপূর্ণ কাহিনী থাকে, যা আমরা প্রায়ই দেখতে পাই না। অনন্যা সেই হাজার হাজার মানুষকে কণ্ঠ দিয়েছে যারা চুপচাপ সেবার কাজে লেগে আছে আর প্রতিদিন ছোট বড় অপমান সহ্য করে। সে শিখিয়েছে যে যখন তুমি নিজেকে সম্মান করো, তখনই পৃথিবী তোমাকে সম্মান করে। আজকের এই প্রতিযোগিতামূলক বিশ্বে, যেখানে মানুষ প্রায়ই একে অপরকে নিচু দেখিয়ে এগিয়ে যেতে চায়, অনন্যার এই উদাহরণ এক ঠান্ডা বাতাসের ঝাপটার মতো। সে প্রমাণ করে দিল যে বিনয় দুর্বলতা নয়, বরং সবথেকে বড় শক্তি। তার কাহিনীর শেষ কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি সেই প্রতিটি ভারতীয়র জয় যারা নিজের সততা আর কঠোর পরিশ্রমে নিজের পরিচয় তৈরি করতে চায়। মাথা সবসময় উঁচু রাখো কেবল তার বইয়ের শিরোনাম ছিল না, বরং এটি তার জীবনের মন্ত্র হয়ে গিয়েছিল। অনন্যার এই যাত্রা আমাদের এই বার্তা দেয় যে আপনি জীবনের যে কোনো পর্যায়েই থাকুন না কেন, পরিস্থিতি যতই বিপরীত হোক না কেন, যদি আপনি নিজের জ্ঞান আর নিজের চরিত্রের ওপর অটল থাকেন, তবে আপনি কোনোদিন হারতে পারেন না। জ্ঞান আপনাকে কথা বলার শক্তি দেয়, আর আত্মসম্মান আপনাকে সোজা দাঁড়িয়ে থাকার। অনন্যার এই সফর এখন ভারতের প্রতিটি সেই কোণে প্রতিধ্বনিত হয় যেখানে কেউ নিজের মর্যাদার জন্য লড়াই করছে। সে এটি নিশ্চিত করল যে আগামী প্রজন্ম যেন এটি বুঝতে পারে যে আসল মহানতা পদে নয়, বরং আপনার ব্যবহারে আর আপনার স্বাভিমানের মধ্যে রয়েছে। এটাই সেই আলো যা তাকে এক সাধারণ মেয়ে থেকে এক অনুপ্রেরণার উৎস বানিয়ে দেয়। শেষে অনন্যার কাহিনী আমাদের এই বিশ্বাস যোগায় যে যদি আমরা নিজেদের মর্যাদার প্রতি সচেতন থাকি, তবে অন্ধকারের অন্ধকার সময়েও আমরা নিজের পথ নিজে তৈরি করতে পারি। অনন্যার সেই দিনটি কোনো উৎসবের চেয়ে কম ছিল না, যখন সে সেই বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছিল যেখান থেকে তাকে একসময় পড়াশোনা মাঝপথে ছেড়ে দিতে হয়েছিল। মুম্বাই বিশ্ববিদ্যালয়ের সেই ঐতিহাসিক হলে হাজার হাজার ছাত্র তাকে শোনার জন্য জমা হয়েছিল। অনন্যা যখন মঞ্চে পা রাখল, তখন তার চোখের সামনে নিজের দারিদ্র্য আর সংগ্রামের সেই দিনগুলো এক মুহূর্তের জন্য ভেসে উঠল। সে কথা বলতে শুরু করল। তার কণ্ঠে সেই স্থিরতা আর গভীরতা ছিল যা দ্য এম্পায়ার রেস্তোরাঁর সেই রাতে ছিল। সে ছাত্রদের বলল, আমার প্রিয় বন্ধুরা, আজ আপনারা এখানে একজন সফল মহিলাকে দেখছেন, কিন্তু মনে রাখবেন যে আমার সাফল্যের ভিত্তি সেই রাতে তৈরি হয়েছিল যখন আমি নিজের পোশাকের মধ্যে থেকেও নিজের মাথা নোয়াইনি। শিক্ষা কেবল ডিগ্রি অর্জন করা নয়, বরং সেটি হল সেই সাহস যা আপনাকে অন্যায়ের সামনে সোজা দাঁড়িয়ে থাকার শক্তি দেয়। সে বিস্তারিতভাবে জানালো কিভাবে ভাষার জ্ঞান তার কাছে কেবল একটি যোগ্যতা নয়, বরং একটি হাতিয়ার হয়ে উঠেছিল যা তার আত্মসম্মান রক্ষা করেছিল। যখন সে নিজের ভাষণ শেষ করল, তখন পুরো হল দাঁড়িয়ে তালির শব্দে ফেটে পড়ল। সেখানে উপস্থিত অনেক ছাত্র আবেগপ্রবণ হয়ে পড়েছিল, বিশেষ করে তারা যারা নিজেরা ছোটখাটো কাজ করে নিজেদের পড়াশোনার খরচ চালাচ্ছিল। অনন্যা তাদের শেখালো যে দারিদ্র্য আপনার স্বপ্নের সীমা হতে পারে না যতক্ষণ আপনার কাছে আপনার স্বাভিমান আছে। সেই সন্ধ্যায় অনন্যা শহরের কোলাহল থেকে দূরে নিজের বাবার স্মৃতিস্তম্ভে পৌঁছাল। সে সাদা মুগরা ফুলের একটি তোড়া সেখানে রাখল এবং কয়েক ঘণ্টা চুপচাপ বসে রইল। সে অনুভব করল যে তার বাবার সেই পুরনো শিক্ষা, টাকা হারিয়ে গেলে আবার রোজগার করা যায়, কিন্তু চরিত্র চলে গেলে সব চলে যায়, আজ তার জীবনের ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে। সে নিজের বাবার ছবির দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, বাবা, আমি আপনার নাম উজ্জ্বল করেছি, আমি কাউকে আমার আত্মা কিনতে দিইনি। তার চোখ থেকে খুশির জল বয়ে গেল। বাড়ি ফিরে এসে সে নিজের ডায়েরি তুলল
এবং সেই বইয়ের শেষ পাতাগুলো পূর্ণ করল যা সে লিখছিল। স্টে হেড হাই, অর্থাৎ মাথা সবসময় উঁচু রাখো নামের সেই বইটি যখন বাজারে এলো, তখন তা ভারতের প্রতিটি সেই তরুণের মন ছুঁয়ে গেল যারা দৈনন্দিন জীবনে অপমান আর অভাবের সাথে লড়াই করছিল। সে হাজার হাজার চিঠি পেল, যাতে মানুষ জানালো কিভাবে তার কাহিনী তাদের আবার বাঁচতে আর লড়াই করা সাহস দিয়েছে। অনন্যা এখন কেবল একজন পেশাদার অনুবাদক বা কর্পোরেট লিডার ছিল না, সে স্বাভিমানের এক নতুন মুখে পরিণত হয়েছিল। কয়েক সপ্তাহ পর অনন্যাকে বিক্রম মালহোত্রার রেসপেক্ট স্কলারশিপ ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হলো। সেখানে সে দেখল যে বিক্রম এখন আর সেই অহংকারী ব্যবসায়ী ছিলেন না। তিনি নিজের অধিকাংশ সম্পত্তি সেই শিশুদের শিক্ষার জন্য উৎসর্গ করে দিয়েছিলেন যারা দারিদ্র্যের কারণে পড়াশোনা ছেড়ে দিত। বিক্রম মঞ্চে অনন্যাকে স্বাগত জানিয়ে বললেন, আজ আমি যা কিছু ভালো কাজ করছি তার সমস্ত কৃতিত্ব এই মহিলাটির। ইনি আমাকে শিখিয়েছেন যে আসল শক্তি অন্যকে নিচু দেখানোই নন, বরং তাদের উপরে তোলায় থাকে। অনন্যা হেসে তাকে ধন্যবাদ জানাল। সেদিন দুজনে হাত মেলালেন, আর এই হাত মেলানো কেবল দুই ব্যক্তির মিলন ছিল না, বরং এটি ছিল অহংকারের ওপর বিনয়ের অন্তিম জয়। অনন্যা নিজের জীবনের এই দীর্ঘ আর কঠিন সফরকে পিছনে ফিরে দেখল এবং দেখল যে প্রতিটি আঘাত আর প্রতিটি অপমান তাকে আরও বেশি উজ্জ্বল করেছিল। সে এখন এমন এক পৃথিবীতে বাস করছিল যেখানে তাকে তার পোশাক বা পদ দিয়ে নয়, বরং তার বুদ্ধি আর তার চরিত্র দিয়ে চেনা হতো। সে এটি প্রমাণ করে দিল যে ভারতীয় নারী যদি সংকল্প করে, তবে সে কেবল নিজের ভাগ্যই বদলাতে পারে না, বরং পুরো সমাজের চিন্তাধারাকেও এক নতুন দিশা দিতে পারে। অনন্যার এই সফর আজও ভারতের প্রতিটি সেই গলি আর ঘরে প্রতিধ্বনিত হয়, যেখানে কেউ নিজের মর্যাদা আর পরিচয়ের জন্য সংগ্রাম করছে। অনন্যার এই গাথা কেবল একটি ব্যক্তিগত জয়ের কাহিনী ছিল না, বরং এটি আধুনিক সমাজের অহংকারের ওপর মানবিক মর্যাদার এক চিরন্তন জয় হয়ে গেল। কাহিনীর এই অন্তিম ধাপে আমরা দেখি যে কিভাবে একটি ছোট্ট স্বাভিমানী পদক্ষেপ পুরো সমাজের মানসিকতাকে বদলে দেওয়ার কাজ করল। মুম্বাইয়ের সেই ঝলমলে রাত আর শোরগোলের মধ্যে অনন্যার জীবন এখন এক এমন দৃষ্টান্ত হয়ে গিয়েছিল যা এটি প্রমাণ করে দিল যে দারিদ্র্য আর সংগ্রাম কোনোদিনও কারোর বুদ্ধিমত্তা বা তার চরিত্রের সীমা হতে পারে না। সে নিজের বই মাথা সবসময় উঁচু রাখোয়ের মাধ্যমে পৃথিবীকে জানালো যে যখন আপনার কাছে জ্ঞান আর আত্মসম্মান থাকে, তখন আপনি পৃথিবীর সবথেকে শক্তিশালী ব্যক্তির সামনেও সোজা দাঁড়িয়ে থাকতে পারেন। এই কাহিনীর সবথেকে গভীর প্রভাব বিক্রম মালহোত্রার ওপর পড়েছিল। যে ব্যক্তি একসময় বিশ্বাস করতেন যে টাকাই পৃথিবীর সবথেকে বড় ভাষা, আজ সেই টাকার ব্যবহার সেই সব মানুষের সম্মান আর শিক্ষার জন্য করছিলেন যাদের তিনি আগে তুচ্ছ মনে করতেন। তার এই বদল এটি শেখায় যে কোনো ব্যক্তিই সংশোধনের বাইরে নয়, শুধু তাকে সত্যের একটি আয়না দেখানোর প্রয়োজন হয়। অনন্যা আমাদের শেখালো যে প্রকৃত শিক্ষার অর্থ কেবল উচ্চপদ পাওয়া নয়, বরং সেই সাহস সঞ্চয় করা যা আপনাকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার শক্তি দেয়। সে দেখালো যে একজন ওয়েট্রেসের পোশাকেও একজন ডক্টর আর 5 ভাষার বিশেষজ্ঞ পণ্ডিত হতে পারেন, এবং আমাদের কাউকে তার পেশা বা পোশাক দিয়ে বিচার করার ভুল করা উচিত নয়। শেষে যখন অনন্যা মুম্বাইয়ের রাস্তায় হাঁটে, তখন সে কেবল একজন সফল কর্পোরেট অফিসার নয়, বরং সেই লক্ষ লক্ষ মানুষের কণ্ঠস্বর হয় যারা প্রতিদিন নিজেদের ঘাম ঝরায় আর সম্মানের সন্ধানে থাকে। তার এই সফর আমাদের মনে করিয়ে দিতে থাকবে যে যদি আপনি নিজের নজরে না নিচে নেমে থাকেন, তবে দুনিয়ার কোনো শক্তিই আপনাকে ছোট বানাতে পারবে না। এই কাহিনী এখানেই শেষ হয়, কিন্তু অনন্যা দ্বারা জ্বালানো স্বাভিমানের সেই মশাল সবসময় সেই সব মানুষের পথ আলোকিত করতে থাকবে যারা নিজেদের পরিচয় আর নিজেদের মর্যাদার জন্য লড়াই করছে। নমস্তে বন্ধুরা, আপনারা এই কাহিনী পৃথিবীর কোন কোণ থেকে দেখছেন? আমাদের কমেন্টে অবশ্যই জানান যে আপনাদের অনন্যার এই অনুপ্রেরণামূলক কাহিনী কেমন লাগলো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি আর আপনার পরিবার সবসময় সুস্থ, সুখী আর সুরক্ষিত থাকুন। যদি আপনাদের কাছেও এমন কোনো সত্য বা অনুপ্রেরণামূলক কাহিনী থাকে যা অন্যদের সাহস বাড়াতে পারে, তবে তা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসুন মিলেমিশে একে অপরকে অনুপ্রাণিত করি আর সমাজে সম্মানের ভাবনাকে এগিয়ে নিয়ে চলি।